প্রতাপপুর হচ্ছে একটি বড় করদ রাজ্য। প্রতাপপুর বলে ডাকলুম বটে, কিন্তু কেউ যদি বলেন প্রতাপপুর নামে কোনো করদ রাজ্য ভারতবর্ষে নেই, তাহলে আমি আপত্তি করব না। কারণ আলোচ্য করদ রাজ্যটিকে আমি কল্পিত নামেই পরিচিত করতে চাই। প্রতাপপুরের স্বর্গীয় মহারাজ বিজয় সিংহ ছিলেন অপুত্রক। তার একমাত্র কন্যার নাম সুমিত্রা দেবী। দত্তক পুত্ররূপে গ্রহণ করতে পারেন তার এমন কোনো আত্মীয় সন্তানও ছিল না। ফলে প্রতাপপুরের গদিতে বসেছেন একজন মহারানী, সুমিত্রা দেবী। কিন্তু সুমিত্রা এখনো কুমারী, বয়স 18 বছর। এ বয়সে এদেশের গরিবের মেয়েরও বিবাহ হয়ে যায়, মহারানী সুমিত্রার কিন্তু হয়নি। এর কারণ পাত্রের অভাব নয়, নানা দেশের নানা রাজপুত্র সুমিত্রার মতো নারী রত্ন লাভ করবার জন্যে আগ্রহ প্রকাশ করেছিলেন যথেষ্ট, কিন্তু তাদের কারোরই আবেদন সুমিত্রার যৌবনের অন্তঃপুরে গিয়ে পৌঁছয়নি। রানী সুমিত্রা পুরাতন বুনিয়াদি বংশের মেয়ে বটে, কিন্তু মানুষ হয়েছেন 20 শতাব্দীর শিক্ষা দীক্ষার ভেতর দিয়ে। নতুন কোনো সম্বন্ধ এলেই তিনি ঘাড় নেড়ে বলে দেন, ঘটককে বিদায় করে দাও, সেকাল আর নেই, অন্যের পছন্দ মতো আমি বিবাহ করব না। মহারাজ বিজয় সিংহ জীবিত থাকলে সুমিত্রার এতটা স্বাধীনতা নিশ্চয়ই থাকত না, কিন্তু এখন তার মুখের ওপরে কথা বলতে পারে এমন কেউ নেই। নারী হলেও সুমিত্রা হচ্ছেন রানী। মন্ত্রীরা হতাশভাবে নিজেদের মুখ চাওয়াচাই করেন এবং আড়ালে গিয়ে বলেন, ইংরেজি নাটক নোবেল পড়ে মেয়েটার মাথা খারাপ হয়ে গিয়েছে। রানী হলে কি হয়, নারী হচ্ছে নারী। এমনই সময়ে রাজবাড়ির আর একটি মেয়ের বিবাহে খুব সমারোহের সাড়া পড়ে গেল। সেই বিবাহে আমন্ত্রিত হয়ে এলেন রাজনগরের রাজকুমার সুন্দর সিংহ। তাকে দেখে সকলেই বললে, নামের সঙ্গে চেহারার এমন আশ্চর্য মিল দেখাই যায় না। কাব্যে প্রসিদ্ধ অশরীরী দেবতাটি 20 শতাব্দীতেও প্রতাপপুরে বেড়াতে গিয়েছিলেন কিনা জানি না, কিন্তু সুন্দর সিংহকে লোক দেখানো অভ্যর্থনা করতে এসে সুমিত্রা তাকে অভ্যর্থনা করে নিলেন নিজের মনের ভেতরেই। প্রথম দর্শনে প্রেম হয় কিনা তাই নিয়ে মনস্তত্ত্ববিদেরা অনেক বড় বড় কথা বলেছেন। সুমিত্রাও প্রেমে পড়লেন কিনা বলতে পারি না, তবে কিছুদিন পরেই শোনা গেল রাজনগরের রাজপুত্র সুন্দর সিংহের সঙ্গে প্রতাপপুরের মহারানী সুমিত্রা দেবীর বিবাহ। রাজনগর খুব বড় রাজ্য নয় বটে, কিন্তু মন্ত্রীরা তবু আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। রানীজির যা মেজাজ, কোন দিন কি এক অসম্ভব বিবাহের বায়না ধরে বসেন, এই ছিল তাদের বিষম ভয়। তারা স্থির করলেন পরের মাসেই এই শুভ কাজটা শেষ করে ফেলে একেবারে নিশ্চিন্ত হতে হবে। সুমিত্রার হৃদয় রাজ্য জয় করে সুন্দর সিংহ রাজনগরে ফিরে গেলেন এবং সেখান থেকে ভবিষ্য বধূকে আমন্ত্রণ লিপি পাঠালেন নিজের দেশ দেখবার জন্যে। মন্ত্রীরা ঘন ঘন মস্তক আন্দোলন করে জানালেন, অসম্ভব, এটা হচ্ছে চিরন্তন রীতি বিরুদ্ধ। বিবাহের আগে মহারানীজির রাজনগরে যাওয়া হতেই পারে না। সুমিত্রা বললেন, চিরন্তন রীতি, সনাতন প্রথা এসব হচ্ছে সেকেলে কথা। এখন ওদের শিকেই তুলে রেখে আমার রাজনগর যাওয়ার আয়োজন করুন। সে কি মহারানী, লোকে কি বলবে? লোকে ঘরে বসে যা খুশি বলুক, আমি তা শুনতে পাবো না। কালই আমি রাজনগরে যাত্রা করব, এইটুকু খালি মনে রাখবেন। সুমিত্রার দৃঢ় সংকল্পের বিরুদ্ধে প্রতিবাদ চলল না। প্রতাপপুর থেকে রাজনগরে যাবার জন্য রেলপথ নেই। পথের অধিকাংশ পর্বতে ও অরণ্যে দুর্গম, কিন্তু মোটরে যাতায়াত করবার রাস্তা আছে। যথাসময়ে সুমিত্রা রাজনগরে যাত্রা করলেন সদল বলে। আদব কায়দা যথাসম্ভব বজায় রাখবার জন্যে সঙ্গে চললেন একজন বিজ্ঞ মন্ত্রী। রাজ্ঞী মহিমা রক্ষা করবার জন্যে একদল সৈন্য নিয়ে সেনাপতিও রওনা হলেন। সুমিত্রার গাড়িতে যে সহচরী ছিলেন তার নাম কমলা। গাড়ি যখন প্রতাপপুরের সীমানা ছাড়ালো, কমলা বললে, রানীজি,
জয়গড় রাজ্য পড়বে আমাদের পথেই। জয়গড়? চন্দ্রসিংহের রাজ্য? হ্যাঁ রানীজি, চন্দ্রসিংহ হচ্ছেন আপনারই সামন্ত রাজা। কিন্তু মনে আছে তো আপনাকে বিবাহ করবার জন্যে গেল বছরে তিনি কী রকম গোলমাল করেছিলেন? না কমলা, আমার ওপরে নয়। চন্দ্রসিংহের লোভ ছিল আমার রাজ্যের ওপরে। তিনি জানতেন আমাকে পেলে আমার রাজ্য তার হস্তগত হবে। চন্দ্রসিংহ বড় বুদ্ধিমান। তিনি কেবল বুদ্ধিমান নন রানীজি, লোকে বলে তার স্বভাবও পাথরের মতো কঠিন। তিনি যা ধরেন ছাড়েন না। তুমি কি বলতে চাও কমলা? তার রাজ্যের মধ্যে পেলে তিনি কি আমাকেও ছাড়বেন না? না রানীজি, অতটা সাহস তার হবে বলে মনে হয় না। তবে এটা তো সবাই জানে, আপনি তাকে বিবাহ করতে চাননি বলে তিনি প্রায় বিদ্রোহ ঘোষণা করতে উদ্যত হয়েছিলেন। বিদ্রোহ করে কেউ কোনোদিন নারীর প্রাণ দখল করতে পারেনি। আর একালে বিদ্রোহ ঘোষণা করতে পারে এমন কোনো সামন্ত রাজা আছে নাকি? রানীজি, এই সেদিন জয়পুরের রাজার সঙ্গে এক সামন্ত রাজার যে লড়াই হয়ে গেল, খবরের কাগজে আপনি কি তা পড়েননি? কমলা, মিছে আজগুবি ভাবনা ভেবে মন ভারী করো না। তার চেয়ে চারিদিকে চেয়ে দেখো, কি সুন্দর। গাড়ি তখন একটি পাহাড়ে পথ ধরে ঊর্ধ্বগামী হয়েছে। সকলে যত উপরে উঠছে পৃথিবীকেও দেখাচ্ছে তত চমৎকার। কোথাও রৌপ্য হাড়ের মতো উজ্জ্বল নদী, কোথাও শ্যামলতার স্বর্গের মতো স্নিগ্ধ বনভূমি, কোথাও রূপকথার কল্পনা মাখা তেপান্তর মাঠ। সেখানে কে যেন চিত্রপটের পর চিত্রপট খুলে রেখেছে। সুমিত্রা তখন মনে মনে ভাবছেন, এই পথের শেষে আছে আমার রূপকথার রাজ্য, আমার রূপকথার রাজকুমার। এই পথ আমাকে নিয়ে যাবে তার কাছে। এই পথ আমার প্রাণের বন্ধু। পরদিন বৈকালে গাড়ি গিয়ে পৌঁছল জয়গড়ের রাজধানীতে। সুমিত্রা মুখ বাড়িয়ে দেখলেন নগর তরুণের সামনেটা লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। বড় বড় রাজকর্মচারী, সেপাই, শাস্ত্রী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ প্রজা সবাই এসেছে তাকে অভ্যর্থনা করতে। প্রজারা তার নামে জয়ধ্বনি দিলে মন্ত্রী ও অন্যান্য রাজপুরুষরা এসে শ্রদ্ধাপূর্ণ স্বরে তাকে অনেক মিষ্টি কথা বললে এবং এও জানালে যে রাজা চন্দ্রসিংহ এখন শিকারে গিয়েছেন, তাই তিনি নিজে অভ্যর্থনা করতে আসতে পারলেন না এবং এজন্যে তারা অত্যন্ত দুঃখিত ইত্যাদি। সুমিত্রা মনে মনে বললেন, চন্দ্রসিংহ নেই বলে আমি কিন্তু অত্যন্ত সুখী হচ্ছি। আমি তাকে প্রত্যাখ্যান করেছি, তিনি এখানে এসে আমাকে আদর যত্ন করলে লজ্জায় আমি মুখ তুলে তাকাতে পারতাম না। মাগো, খুব বেঁচে যাওয়া গিয়েছে। অভিনন্দনের পালা শেষ হলে পর গাড়ি আবার অগ্রসর হল। এইবারে আরম্ভ হল সবচেয়ে দুর্গম পথ। প্রকাণ্ড এক আকাশে ছোঁয়া পাহাড় যেন মাথার উপরে ভেঙে পড়বার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। তারই মাঝখান থেকে এক দুরারহ চড়াই এবং তার দুই ধারেই গভীর খাদ। ধীরে ধীরে অতি সন্তর্পণে যাত্রীদের মোটরগুলো উপরে উঠতে লাগল। ক্রমেই আসন্ন সন্ধ্যার আঁধারে অঞ্চল অধিকতর ঘনীভূত হয়ে উঠেছে। বন্য পাখির দল কলরব করতে করতে বাসার দিকে ফিরে গেল। তারপর পৃথিবী হয়ে গেল একেবারে মৌন ও অন্ধ। রাত করছে ঝিমঝিম। এপাশে ওপাশে চারিপাশে অন্ধকার আকাশের অতি ক্ষীণ চাঁদের রেখাকে দেখাচ্ছে যেন মুমূর্ষু আলোকের বোবা আর্তনাদের মতো। সুমিত্রা মনে মনে ভাবছেন, রূপকথার রাজ্যে যাবার পথ এত বন্ধুর। কমলা ভয়ে আর কথা কইছে না। তার চোখের সামনে জাগছে কেবল দুই পাশের গভীর খাঁদের অতলতা। রাত যখন 12টা বাজে তখন দূর থেকে হঠাৎ এক চিৎকার জেগে রাত্রির স্তব্ধতা ভেঙে দিল। গাড়ি দাঁড়িয়ে পড়ল। সুমিত্রা সচমকে শুধলেন, কে চাচালো? ড্রাইভার বললেন, ও আমাদের সেপাই,
ও গাড়ি থামতে বলছে। কমলা একবার ভয়ে ভয়ে অন্ধকারের ভেতর দিয়ে চোখ চালাবার চেষ্টা করলে কিছু দূরে আকাশের কতক স্বচ্ছ অন্ধকার পটে লিপ্ত হয়ে রয়েছে কালিমাখা দুই তুঙ্গ শৈলচূড়া। সে শিউরে উঠে অস্ফুট স্বরে বললে, রানীজি, প্রেত শিখর। সে আবার কি? লোকে বলে ওই শিখরের কাছে রাতে যারা দেখা দেয় তারা মানুষ নয়। ঠিক সেই সময়ে এদিক ওদিক লণ্ঠনের আলো ছড়াতে ছড়াতে একজন এগিয়ে এলো। সুমিত্রা বললেন, কি হয়েছে? পাহাড় ধসে পড়ে পথ বন্ধ হয়ে গেছে। আজ আমাদের এখানেই থাকতে হবে লাগছে। সেপাইয়ের কথা শুনে কমলা অস্ফুট আর্তনাদ করে উঠল, কিন্তু সুমিত্রার মুখে ফুটল তরল কৌতুক হাসি। রানীজি, আপনি হাসছেন? কাঁদতে আজও শিখিনি কমলা, আর অকারণে কাঁদবই বা কেন? অকারণে রানীজি? এই অন্ধকার ঘুটঘুটে রাত, এই ভয়ানক প্রেত শিখর, এই কনকনে হাড় ভাঙা শীত, আর দুপাশে এই অতল খাদ, এখানে মানুষ থাকতে পারে? যখন মানুষ থাকতে পারে না তখন তোমার কোনোই ভয় নেই কমলা। মানুষ যেখানে থাকে না, ভূতও সেখানে আসে না, কারণ ভূতের একমাত্র পেশা হচ্ছে মানুষকে ভয় দেখানো। এখানে মানুষ নেই জেনে কোনো পেশাদার ভূতই এ পথ মারাবে না। রানীজি, রানীজি, আপনার পায়ে পড়ি রানীজি। প্রেত শিখরে দাঁড়িয়ে প্রেত নিয়ে ঠাট্টা করবেন না। ওদিকে চেয়ে দেখুন, পাহাড়ের তলায় অন্ধকার যেন পাথরের চেয়েও নিরেট। ওখানে ওগুলো কি জ্বলছে? সুমিত্রা কিছুই দেখতে পেলেন না, দেখবার চেষ্টা করেও। এমন সময় মন্ত্রী মশাই এসে পড়লেন। সুমিত্রাও মোটর থেকে নেমে তার দিকে এগিয়ে গেলেন। মন্ত্রী ব্যস্ত হয়ে বললেন, গাড়ি থেকে নামবে না রানীজি, এখনই ঠান্ডা লেগে যাবে। আমার মাথার একটা চুলও এখনো পাকেনি মন্ত্রীজি। ঠান্ডা লাগবার বয়স আজও আমার হয়নি। কিন্তু পথের দুপাশে যে খাদ, এই অন্ধকারে খাদ দিয়ে গড়াতে গড়াতে নিচে নামবার শখও আমার নেই। আপনি অনায়াসে নিশ্চিন্ত হতে পারেন। না রানীজি, আপনি দয়া করে গাড়িতে গিয়ে উঠুন। কেন বলুন দেখি? জায়গাটা ভালো নয়। তার মানে? লোকে বলে। থাক, লোকে কি বলে আমি শুনেছি। তাহলে আপনারও কুসংস্কার আছে? কুসংস্কার নয় রানীজি, এখানে মাঝে মাঝে মানুষের মৃতদেহ পাওয়া যায়। দুষ্টু ডাকাতের কীর্তি। আমাদের সঙ্গে সেপাই আছে, কিন্তু ও কথা যেতে দিন। আসল ব্যাপার কি বলুন দেখি? মস্ত একখানা পাথর পথের উপর ভেঙে পড়েছে। যে সে পাথর নয়, ছোটখাটো একটি পাহাড় বললেই হয়। আমরা 50 জন মিলে ঠেলাঠেলি করলেও সেখানে সরাতে পারবো না। তাহলে আবার কি আমাদের ফিরে যেতে হবে? ফিরে গেলে ভালো হতো। অসম্ভব, ফিরে আমি কিছুতেই যাব না। আপনার স্বভাব আমি জানি রানীজি, তাই রাজা চন্দ্রসিংহের কাছে লোক পাঠিয়েছি। রাজা চন্দ্রসিংহ? তিনি এখন কোথায়? এখান থেকে মাইল খানেক তফাতে তার একটি শৈলপ্রাসাদ আছে। শিকারে এসে তিনি সেখানেই আছেন। আজ রাতে আমরা তার অতিথি হতে চাই। তারপর কাল সকালে আরো বেশি লোকজন আনিয়ে পাথরখানা সরিয়ে ফেলার ব্যবস্থা করা যাবে। সুমিত্রা একবার চারিদিকে তাকিয়ে দেখলেন আকাশের বাঁকা চন্দ্রকলা তখনও অন্ধকারের কবল থেকে আত্মরক্ষার চেষ্টা করছে, এবং হাজার হাজার তারা যেন নিষ্পলক নেত্রে দেখছে সেই জীবন মৃত্যুর দ্বন্দ্ব। আরও নিচে কালো পাহাড়ের পর কালো পাহাড়ের শিখর ও নতন নত দেহ, সে যেন স্তব্ধ আধার সমুদ্রের স্তম্ভিত উত্তুঙ্গ তরঙ্গ দল। থেকে থেকে শীতার্ত নিশীথের তুষার শীতল দীর্ঘশ্বাসের মতো বাতাস জেগে উঠছে, এবং সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে শিউরে ওঠা গাছে গাছে পাতাদের মর্মর কান্না। সুমিত্রা বললেন, মন্ত্রীজি, রাজা চন্দ্রসিংহকে খবর না দিলেই পারতেন। বলেন কি মা, এই দুরন্ত শীতে এমন জায়গায়? না মন্ত্রীজি, এ আমার বেশ লাগছে। চিরদিন বন্দী হয়ে আছি শহরের হট্টগোল ইট পাথরের খাঁচায়।
এখানে এসে পাচ্ছি যেন এক উদ্দাম স্বাধীনতা। মন ছড়িয়ে পড়তে চাইছে আকাশে বাতাসে অসীম আনন্দে। ইচ্ছে হচ্ছে ছুটে এগিয়ে যায় এই পথ ধরে। বলেই সুমিত্রা দ্রুত পদে সামনের দিকে চলতে শুরু করলেন। মন্ত্রী তাড়াতাড়ি টিপে ধরলেন হাতের বিজলি মশালের চাবি। আরে করেন কি রানীজি, এখনই পড়ে যাবেন যে, কি বিপদ! হাত 5-6 তফাতেই প্রখর আলোকরেখার মধ্যে হঠাৎ ভীষণ দুঃস্বপ্নের মতো জাগ্রত হয়ে উঠল ও কার ভীষণ মুখ! প্রজ্বলিত 2 চক্ষু, স্ফীত নাসারন্ধ্র, বিকশিত উগ্রদন্ত, সেই ভ্রুকুটি কুটিল মুখ দিয়ে ফুটে বেরোচ্ছে যেন অমানসিক হিংসা ও ক্ষুধিত পশুত্ব। বড় মুহূর্তেই মূর্তি গেল মিলিয়ে। গাড়ি থেকে কমলা তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠল। সুমিত্রা দাঁড়িয়ে পড়লেন স্তম্ভিত হয়ে। মন্ত্রী কিছু দেখতে পেলেন না, তার ভীত দৃষ্টি নিবদ্ধ ছিল কেবল সুমিত্রার দিকেই। কিন্তু কমলার কান্না শুনে তিনি চকিত স্বরে বললেন, কি হলো? কমলা দেবী কেঁদে উঠলেন কেন? ও ও ও কে মন্ত্রীজি? ও কে? কার কথা বলছেন রানীজি? ও কার মুখ দেখলুম? ও কি মানুষের মুখ? মুখ কোথায়? সেপাই এদিকে এসো, জালো আলো। 20-25 জন সেপাই পেট্রোলের উজ্জ্বল লণ্ঠন নিয়ে ছুটে এলো। সেনাপতি বার করলেন রিভলভার। আধুনিক আলোকের তীব্রতায় সেখানকার প্রাচীন অন্ধকার হলো অদৃশ্য। পথের উপরে অন্য কেউ নেই। খানিক তফাতে পথ জুড়ে পড়ে আছে খালি একখানা প্রকাণ্ড পাথর। পথের 2 দিকে নেমে গিয়েছে গভীর খাদ, কিন্তু ডান দিকের খাদে একটা ব্যাপার লক্ষ্য করা গেল। পাহাড়ের প্রায় খাড়া গায়ের উপরে রয়েছে একটানা ঝোপের পর ঝোপ। ঝোপের বাইরে কিছু নেই বটে, কিন্তু শ্রেণীবদ্ধ ঝোপের ওপর দিয়ে বয়ে যাচ্ছে নিম্নমুখী একটা স্পন্দন রেখা। ঝোপের ভেতর দিয়ে কেউ যেন বেগে নেমে যাচ্ছে নিচের দিকে। কে সে? মানুষ না কোনো হিংস্র জন্তু? সেপাইদের 3-4টে বন্দুক চারিদিকে কাঁপিয়ে গর্জন করে উঠল, কিন্তু সেই স্পন্দন রেখা থামল না। ক্রমেই অস্পষ্ট হয়ে আলো সীমানার বাইরে চলে গেল। মন্ত্রী তখন শীতেও ঘেমে উঠেছেন। চিৎকার করে ডাকলেন, ফিরে আসুন রানীজি, শিগগির গাড়িতে উঠুন। মন্ত্রীর কণ্ঠস্বর অনেকটা আদেশবাণীর মতো শোনালে বটে, কিন্তু সুমিত্রা এবারে আর তা অগ্রাহ্য করতে পারলেন না। তার মনে আর উদ্দাম স্বাধীনতার কোনো আনন্দই নেই। তাড়াতাড়ি তিনি নিজের মোটরের দিকে ফিরে এলেন অভিভূতের মতো। কমলা তখন প্রায় অজ্ঞান। সেনাপতি বললেন, মন্ত্রীজি, পাহাড়ের অত ঢালু গা বেয়ে কোনো মানুষ কখনো ওভাবে নেমে যেতে পারে? রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে মন্ত্রী বললেন, আমিও তাই ভাবছি। তবে কি লোকে প্রেত শিখরের কথা যা বলে সেটা মিথ্যে নয়? লোকের কথা নিয়ে এখন মাথা ঘামাবার সময় নেই। এই মাথা পাগলা রানীকে নিয়ে মানে যথাস্থানে পৌঁছতে পারলেই বাঁচি। ঠিক সেই সময় জেগে উঠল যেন নিশীথ রাতের স্তব্ধতা। অন্ধকারের বুকে বাঁধছে ঘোড়ার পায়ের শব্দ। শুনলেই বোঝা যায় একটা নয়, ঘোড়া আসছে অনেকগুলো। মন্ত্রী বললেন, যেন অন্ধকারের বুক ফুঁড়ে আত্মপ্রকাশ করলে একে একে অনেকগুলো অশ্বারোহীর অস্পষ্ট ছায়ামূর্তি। সর্বপ্রথম অশ্বারোহী একেবারে সুমিত্রার মোটরের সামনে এসে 1 লাফে ঘোড়া থেকে নেমে পড়ল। একবার এদিক ওদিক তাকিয়ে দেখলে, তারপর মোটরের দিকে ফিরে অভিবাদন করে বললে, মহারানী সুমিত্রা দেবী, আপনি আমার অতিথি হতে চেয়েছেন বলে নিজেকে আমি ভাগ্যবান বলে মনে করছি। আপনার অতিথি? তবে কি আপনি? আমার নাম চন্দ্রসিংহ। বলেই চন্দ্রসিংহ হাত বাড়িয়ে মোটরের দরজা খুলে দিলেন। লণ্ঠনগুলোর উজ্জ্বল আলো রাজা চন্দ্রসিংহের মূর্তির উপরে এসে পড়েছে। নতুন কোনো মানুষ চোখের সামনে এলে প্রথম দৃষ্টিতেই
ভালো করে দেখবার চেষ্টা করাটা হচ্ছে স্ত্রী জাতি সুলভ কৌতূহলের একটা প্রধান লক্ষণ। এবং মহারানী হলেও সুমিত্রা নারীদের এই বিশেষত্ব থেকে বঞ্চিত ছিলেন না। একজন নতুন লোককে ভালো করে দেখতে পেলে পুরুষের যথেষ্ট সময়ের দরকার হয়, কিন্তু মেয়েরা যা দেখবার টপ করে দেখে নেয়। সুমিত্রার মনের ক্যামেরার প্লেটে চন্দ্রসিংহের ছবি উঠে গেল এক মুহূর্তেই। সুমিত্রা শুনেছিলেন চন্দ্রসিংহের বয়স 32-এর কম নয়, কিন্তু তাকে দেখাচ্ছে ঠিক 22 বছরের যুবকের মতো। দীর্ঘ বলিষ্ঠ দেহ, প্রায় গৌরবর্ণ, প্রশস্ত কপাল, উন্নত নাক, দাড়ি গোঁপ কামানো, মুখ চোখ দিয়ে ফুটে বেরোচ্ছে যেন উগ্র আভিজাত্যের গর্ব। ভাবভঙ্গি শিক্ষিত সৈনিকের মতো। প্রথম দর্শনেই সুমিত্রা বুঝলেন এ হচ্ছে গোটা পুরুষের মূর্তি। এরকম মানুষ মহিলার প্রতি সামাজিক সম্মান দেখাতে পারে, কিন্তু নারীত্বের মায়াময় ফাঁদে বন্দী হবার মতো দুর্বলতা প্রকাশ করে না। এ যেন প্রভুর মূর্তি। এর কাছে দাসীর মতো গেলে অনুগ্রহ লাভের সম্ভাবনা আছে, কিন্তু মাথা উঁচু করে দাঁড়ালে ফিরে আসতে হবে ব্যথা পেয়ে। সুমিত্রা হচ্ছেন দস্তুর মতো 20 শতাব্দীর নারী। তার প্রাচ্য মনের মধ্যেও খেলা করে পাশ্চাত্য সভ্যতার অবাধ আলো বাতাস। পুরুষের মধ্যে প্রভুর রূপ দেখলে সুমিত্রার আত্মসম্মান করতে চায় বিদ্রোহ প্রকাশ। চন্দ্রসিংহের মধ্যে তিনি দেখতে পেলেন যেন কোনো শত্রুর মূর্তি। তাই তৎক্ষণাৎ আত্মরক্ষার জন্য সচেতন হয়ে উঠলেন। জীবের মধ্যে এই সচেতনতা জাগানো হচ্ছে সহজ সংস্কারের ধর্ম। যে বেড়াল শিশু কখনো দেখেনি, প্রথম কুকুর দেখলেও সে এক পলকে সচেতন হয়ে উঠবে, ঠিক বুঝতে পারবে যে এ হচ্ছে পরম শত্রু। সুমিত্রা ভাবছেন, এই রাজা চন্দ্রসিংহ, উনিই আমাকে বিবাহ করতে চেয়েছিলেন। ভাগ্যি মত দেয়নি, মানে মানে বেঁচে গিয়েছি। চন্দ্রসিংহ বললেন, রানীজি, অনুগ্রহ করে গাড়ি থেকে নামুন। সুমিত্রার লক্ষ্য করতে ভুল হল না যে আদব কায়দায় দুরন্ত কণ্ঠস্বরের মধ্যে ভদ্রতা আছে, কিন্তু আন্তরিকতার অভাব। সুমিত্রার দৃষ্টি মুহূর্ত মধ্যে চন্দ্রসিংহের অস্তিত্ব ভুলে গেল। অন্যদিকে ফিরে তিনি ডাকলেন, মন্ত্রীজি। আগে হ্যাঁ রানীজি। আজ রাতে তাহলে পথ খোলা পাবো না? না রানীজি। কিন্তু এত রাতে কারুর আতিথ্য স্বীকার করা উচিত নয়। আমাকে না জানিয়ে রাজাকে খবর দিয়ে আপনারা ভালো করেননি। তারপরেই আবার ফিরে বললেন, আপনাকে কি কষ্ট দেওয়া হলো না? চন্দ্রসিংহের ওষ্ঠাধারের ওপরে খেলে গেল যেন ব্যঙ্গের হাসি। নত নেত্রে বললেন, নারী সেবার আনন্দ থেকে আমি বঞ্চিত, তবে দুর্বলাকে রক্ষা করা রাজধর্ম বলেই জানি। রাজা আমার সৈনিকদের দিকে তাকালেই বুঝবেন ভগবানের কৃপায় আমি দুর্বল বা অসহায় নই। মানুষ বাইরে সেপায়ের পাহারা বসায় লোকের চোখ ঠকাবার জন্যেই। আমাদের আসল দুর্বলতা গোপনে বাস করে মনের ভেতরেই। আমার চোখ তালপাতার সিপাহীদের পাহারা ভেদ করে মানুষের মনের মধ্যে ঢোকবার পথ জানে। ওদিকে মন্ত্রীমশাই কেবল ব্যস্ত নন, ক্রমে ভীত হয়ে উঠেছেন। যেমন পাগলি রানী তেমনি বন্য রাজা। ওদের কথাগুলো সাধারণের কাছে হেঁয়ালির মতো শোনালেও তার কাছে হেঁয়ালি নয়। মানে বেশ বোঝা যায় অর্থপুস্তকের দরকার হয় না। এ হচ্ছে পুরো দস্তুর দ্বন্দ্বযুদ্ধ। দুই প্রতিদ্বন্দ্বী তরবারি চালনায় সুদক্ষ। এদের আর অবসর দেওয়া উচিত নয়। রানীর শেষ কথার কোনো উত্তর দেবার আগেই মন্ত্রী তাড়াতাড়ি চন্দ্রসিংহের কাছে গিয়ে বললেন, মহারাজ, আপনার প্রাসাদে যাবার পথে মোটর চলে তো? আপনাদের জন্য ঘোড়া আছে, আর মেয়েদের জন্য আছে ডুলি। আমি তাদের দলে নই। অসম্ভব। আপনি ঘোড়ায় চড়তে পারেন, আমি তা জানি, কিন্তু অন্ধকার রাতে এই পাহাড়ের উপরে আপনার ঘোড়ায় চড়া হবে না। বেশ, তাহলে প্রাচীনের বচনে গ্রাহ্য করতে বাধ্য হব।
চন্দ্রসিংহ আবার অভিবাদনের ভঙ্গিতে সামনের দিকে একটু নত হয়ে বললেন, রানীজির ডুলি প্রস্তুত। সুমিত্রার হঠাৎ নিজের হাতের হীরের আংটির পরীক্ষা করবার জন্যে অত্যন্ত আগ্রহ হল। চন্দ্রসিংহের কথা যেন তিনি শুনতেই পেলেন না। মন্ত্রীজি, আপনি রানীজিকে সাহায্য করুন। উনি নারী, শীতে কাতর হয়েছেন। না, আমাকে সাহায্য করতে হবে না, আমি নিজেই নামতে পারবো। গাড়ি থেকে নেমে পড়েই সুমিত্রা চট করে একবার চন্দ্রসিংহের মুখ দেখে নিলেন। চন্দ্রসিংহের মুখে আবার ব্যঙ্গের হাসি। সে হাসি বোবা নয়, সে যেন বলতে চায়, যতই একেলে পুরুষত্বের অভিনয় করো, তোমার বুকে বাস করছে সেকেলে নারীত্বই। কোথায় ঘা মারলে তোমার লাগবে আমি তা জানি। রানীকে গাড়ি থেকে নামাবার উপায় যে কত সহজ সেটা দেখে মন্ত্রী অন্যদিকে মুখ ফিরিয়ে হেসে নিলেন। সেটাও সুমিত্রা চোখ এড়াল না। মনে মনে রেগে যেন তিনটে হয়ে তিনি হন হন করে এগিয়ে চললেন একদিকে। দীর্ঘ পদক্ষেপ করে সুমিত্রার অগ্রবর্তী হয়ে চন্দ্রসিংহ বললেন, রানীজি, ওদিকে গেলে পাবেন খালি খাদ আর অন্ধকার, পথ আছে এদিকে। জবাব না দিয়ে সুমিত্রা ফিরে চন্দ্রসিংহের পেছনে পেছনে যেতে লাগলেন। চন্দ্রসিংহ বললেন, রানীজি, ভগবান অনেক ভেবেচিন্তেই নারীকে পথ দেখাবার অধিকার দিয়েছেন পুরুষকে। ভগবান নারীকে কি অধিকার দিয়েছেন? রাজা বোধহয় সে খবরও রাখেন। হ্যাঁ, পুরুষের সঙ্গিনী হবার। সুমিত্রা জবাব দিতে যাচ্ছেন, হঠাৎ তার চোখ উঠল চমকে। তারা তখন যেখান দিয়ে যাচ্ছেন তার দুই ধারেই পাহাড়ের খাড়া প্রাচীর, তার কোলে জঙ্গল এবং মাঝখানে একটা ঢালু পথ ধীরে ধীরে নেমে গিয়েছে নিচের দিকে। সুমিত্রা স্পষ্ট দেখলেন জঙ্গল ফাঁক করে অদ্ভুত একখানা মুখ বেরিয়ে পড়ল। দুই চক্ষু তার করলে যেন অগ্নিবৃষ্টি, এবং তারপরে মিলিয়ে গেল বিদ্যুতের মতো। সুমিত্রা স্তম্ভিতভাবে দাঁড়িয়ে পড়লেন। তার মুখ দিয়ে বেরুল, রাজা। এই রানীজি। বেশ বোঝা গেল সুমিত্রার স্বর শুনে তিনি বিস্মিত হয়েছেন। নিজের দুর্বলতায় নিজের উপরেই ক্রুদ্ধ হয়ে সুমিত্রা তাড়াতাড়ি আপনাকে সামলে নিয়ে সহজ স্বরে বললেন, রাজা, ডুলি কি আপনার শৈলপ্রাসাদে আছে? চলতে কষ্ট হচ্ছে বুঝি, এজন্য আমি দুঃখিত। কিন্তু আর হাঁটতে হবে না রানীজি, এই মোড়টা ফিরলেই ডুলি পাবেন। তাই পাওয়া গেল। ঘোড়া নিয়ে একদল সাওয়ার ও মশাল নিয়ে একদল মশালচি সেখানে অপেক্ষা করছে। খানিক তফাতেই দেখা গেল কালো ও নিবিড় এক বন। চন্দ্রসিংহ বললেন, এইবারে আমাদের এই বনের ভিতর দিয়ে এগুতে হবে। আসুন রানীজি, ডুলিতে উঠুন। কখনো পাহাড়, কখনো অরণ্য ও কখনো নদী বা ঝর্ণার আশপাশ দিয়ে যে নির্জন পথটি যেন কোনো অজানা টানেই সামনের দিকে এগিয়ে আর এগিয়েই চলেছে। কবির চোখ দিয়ে দেখলে তার মধ্যে কবিতার মাল মশলা পাওয়া যেত যথেষ্টই। কিন্তু সুমিত্রা এখন কবিতার কথা ভাবছে না। রাজনগরের পথে বাধা পেয়ে সুমিত্রার মন বিরক্ত হয়ে উঠল। রাজপুত্র সুন্দর সিংহের প্রিয় মুখের পরিবর্তে চন্দ্রসিংহের সাবধানী ভদ্রতা তাকে আনন্দ দিতে পারলে না। এই চন্দ্রসিংহের অভাবিত আবির্ভাবটা যেন নিয়তির পরিহাসের মতো বলে বোধ হচ্ছে। গেল বছরে ইনি চেয়েছিলেন সুমিত্রার জীবনকে অধিকার করতে। তার ইচ্ছে সফল হয়নি বলে তিনি যে ব্যবহার করেছিলেন তার মধ্যে ভদ্রতা ছিল না কিছুমাত্র। সুমিত্রাকে আজ অতিথি রূপে দাঁড়াতে হলো তার দ্বারেই। কারুর কাছে অনুগৃহীত হওয়া সুমিত্রা একেবারেই বাঞ্ছনীয় মনে করতেন না, বিশেষ এই চন্দ্রসিংহের কাছে। এটা যেন অসহনীয়। এর চেয়ে নিজের রাজধানীতে ফিরে গিয়ে অপেক্ষা করলেই ভালো হতো। ভাবতে ভাবতে ভুলির ভেতর থেকে উঁকি মেরে সুমিত্রা দেখলেন চন্দ্রসিংহের ঘোড়া আসছে ঠিক ভুলির পিছন পেছনে। সারা পথই তিনি আসছেন এইভাবে প্রহরীর মতো। সুমিত্রা একটা উপমার কথাও ভাবলে, অনুসরণকারী বাক্যে দেখলে হরিণীর মনের ভাব হয় কি রকম। চন্দ্রসিংহ কি এখনো তার আশা ছাড়েননি? কিন্তু তার মুখ ও ভাবভঙ্গি দেখে কিছুই ধরবার বা বুঝবার জো নেই। ও যেন মুখ নয়, মুখোশ। তার উপরে আঁকা রয়েছে একই ভাব, আদব কায়দা, দুরন্ত অতি সাবধানী ভদ্রতা।
তার দৃষ্টি নিমিলিত, ডুলির দিকে যেন চাইতেও নারাজ। তিনি যেন মহারানী সুমিত্রার সঙ্গে সঙ্গে আসছেন কঠোর কর্তব্যের খাতিরেই। হঠাৎ রাত্রির মৌনব্রত ভঙ্গ করলে এক ভেরি ধ্বনি। সুমিত্রা গলা তুলে বললে, রাজা, ভেরি বাজায় কে? আমার লোক মহারানী, আমরা প্রাসাদের কাছে এসে পড়েছি। ডুলি থেকে মুখ বাড়িয়ে সুমিত্রা দেখলেন মশালের আলোতে রাতের কালোর ভেতরে জেগে উঠেছে বড় একটা গম্বুজ এবং খুব উঁচু উঁচু প্রাচীর। সুমিত্রা বললেন, ওটা প্রাসাদ না কেল্লা? দুই, আমি একে প্রাসাদ বলি বটে, কিন্তু কিন্তু আমার পূর্বপুরুষরা এ প্রাসাদকে দুর্গ বলেই জানতেন। রাজা, আমারও অনেক দুর্গ আছে, আমি কিন্তু দুর্গের ভেতরে কখনো বাস করিনি। এ আমার নতুন অভিজ্ঞতা। মহারানী, নূতন নূতন অভিজ্ঞতা সঞ্চয় করাই হচ্ছে মানুষের জীবনের ধর্ম। ঘর ঘর করে কর্কশ শব্দ শোনা গেল। কারা প্রকাণ্ড এক ফটক খুলছে। চন্দ্রসিংহ স্বর তুলে বললেন, প্রহরী, মহারানী ডুলি সর্বাগ্রে ভিতরে যাক। ডুলি ভেতরে গেল। চন্দ্রসিংহ আবার হাঁকলেন, প্রহরী, ফটক বন্ধ করে দাও। আবার ঘর ঘর করে শব্দে ফটক বন্ধ হয়ে গেল। তারপর লোহার শেকলের ঝনঝনানি। আমার সঙ্গের লোকজনেরা কোথায়? সকলকার জন্য যথাযোগ্য ব্যবস্থা করা হয়েছে। অন্তঃপুরে অন্য পুরুষের প্রবেশ নিষেধ। নীরস কণ্ঠস্বর, ওজন করা কথা, তার মধ্যে যেন রহস্যের আভাসও পাওয়া যায়। সুমিত্রা আবার একবার চন্দ্রসিংহের মুখের দিকে ফিরে তাকালেন। সেই নিমিলিত দৃষ্টি মুখ নয়, মুখোশ। ভালো মন্দ কিচ্ছু বোঝা যায় না। এতক্ষণ তারা ছিল যেন মধ্যযুগের কোনো দেশে। আঁধার রাত্রি, পর্বত, অরণ্য, নদী, জ্বলন্ত মশাল, অশ্বারোহী সৈনিক, মানধাতার ডুলি, গিরি দুর্গ। হঠাৎ এখন চারিদিকে জ্বলে উঠেছে বিজলি বাতিতে আধুনিক বিলাসী সভ্যতার উজ্জ্বল দীপ্তি। অন্ধকার পালিয়ে গেল। একটা পাথরে বাঁধানো অঙ্গন পেরিয়ে ডুলিও থেমে দাঁড়াল। চন্দ্রসিংহ বললেন, মহারানী, এইবারে আপনাদের নামতে হবে। সুমিত্রা বাইরে বেরিয়ে এলেন। চন্দ্রসিংহ অগ্রসর হয়ে বললেন, আসুন। এগুতে এগুতে সুমিত্রা বললেন, রাজা, বনের ভেতরে আপনার এই বিরাট প্রাসাদ দেখে আমার মনে পড়ছে রূপকথার রক্ষপুরীর কথা। হ্যাঁ, রূপকথার ঘুমন্ত রক্ষপুরীর মধ্যে থাকতেন পরমা সুন্দরী রাজকন্যা। আপনার আগমনে সে অভাব দূর হলো। কিন্তু এখানে রক্ষের দেখা পাবার আশা করতে পারি কি? ঘুমন্ত দেবতাকে জাগাবার জন্য সাধনা করতে হয়, কিন্তু পৃথিবীতে রক্ষ থাকে সর্বদাই সজাগ হয়ে। তার দেখা মেলে যখন তখন। এখানেও? হয়তো এখানেও। কিন্তু রক্ষ যদি আসে, রাজকন্যাকে উদ্ধার করবে কে? ভাবনার কথা বটে, কিন্তু মহারানী, আপনি কি রূপকথার কোনো রাজপুত্রকে চেনেন না? হ্যাঁ রাজা, রূপকথার রাজপুত্রকে আমি চিনি। মহারানী, এই আপনার ঘর। সুমিত্রা ঘরের ভেতরে ঢুকলেন। চমৎকার সাজানো গোছানো ঘর। জানলায় জানলায় বাহারি পর্দা, সোফা, কোচ, রেশমি কুশন, নরম কার্পেট, একদিকে একটি ড্রেসিং টেবিল, তার উপরে রয়েছে বিবিধ গন্ধদ্রব্য, শৌখিন মেয়েদের প্রসাধনী সামগ্রী। দেখতে দেখতে সুমিত্রার চোখ বিস্মিত হয়ে উঠল। চন্দ্রসিংহ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মুখের ভাব লক্ষ্য করছিলেন। মৃদু হেসে বললেন, হ্যাঁ মহারানী, ঘর পছন্দ হয়েছে? রাজা, আমি বিস্মিত হয়েছি। কেন? এই ঘরে কে থাকেন? এটি আমার নিজের বসবার ঘর। কিন্তু ড্রেসিং টেবিলের ওপরে ওই যে জিনিসগুলো রয়েছে? না, ওগুলি আমি ব্যবহার করি না। যিনি আমার কৌমার্য ব্রত ভঙ্গ করবেন, ওগুলি তাঁরই জন্য সঞ্চয় করে রেখেছি। আপাতত দরকার হলে এগুলি আপনি ব্যবহার করতে পারেন। রাজা, আমি একবার মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করতে চাই। রাত কটা বেজেছে দেখুন। দেখেছি, 1:30। মন্ত্রীমশাই, প্রাসাদের যে অংশে আছেন, এখান থেকে সেখানে যেতে সময় লাগবে। এত রাতে তাঁর মতো বৃদ্ধের বিশ্রামে
বাধা না দিয়ে মহারানী নিজে যদি বিশ্রাম করেন তাহলে আমি আনন্দিত হব। বলেই চন্দ্রসিংহ তাড়াতাড়ি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। কমলা বললেন, রানীজি, রাজার ভাব দেখলে মনে হয় উনি যেন মন্ত্রীমশাইয়ের সঙ্গে আপনাকে দেখা করতে দিতে রাজি নন। সুমিত্রা অন্য মনস্ক মতন বললেন। হুম। তারপর পায়ে পায়ে এগিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালেন। খানিকক্ষণ পরে বললেন, কমলা, রাজা বিবাহ করেননি, কিন্তু কিন্তু তার ঘরে মেয়েদের সাজবার জিনিস কেন? লক্ষ্য করে দেখো কমলা, এই সজ্জাদ্রব্যগুলো একেবারে আনকোরা নতুন। রানীজি, রানীজি, দেওয়ালের গায়ে আপনার ছবি। সুমিত্রাও অল্প বিস্মিত হলেন না। এগিয়ে ছবিখানা দেখতে যাচ্ছেন এমন সময় বাইরে থেকে চন্দ্রসিংহের সাড়া এলো। ভেতরে যেতে পারি কি? আসুন। ঘরে ঢুকে চন্দ্রসিংহ হাসি মুখে বললেন, নিজের ছবি দেখছেন? রাজা, এই ছবি আর ড্রেসিং টেবিলের উপকরণগুলো এই ঘরে কবে এসেছে? আজকে। তাহলে আপনি জানতেন আজ আমরা এখানে আসব? আগে হ্যাঁ মহারানী, রাত্রে পাহাড়ের পথ বন্ধ হলে আপনি যে আমার অতিথি হবেন এটা অনুমান করা কঠিন নয়। কিন্তু পাহাড়ের পথ হঠাৎ বন্ধ হলো কেন? আমার হুকুমে। এ কথা বলতে আপনার লজ্জা হলো না? কিছু মাত্র না, আপনি আমার বন্দিনী। চন্দ্রসিংহের এই কথাটা এতই অভাবিত যে সুমিত্রা প্রথমটা তার অর্থই উপলব্ধি করতে পারলেন না। তারপর তার মনে হলো লোকটা নিশ্চয়ই পাগল। এই নির্জন বন পাহাড়ে আবদ্ধ থেকে থেকে এর মাথা খারাপ হয়ে গেছে। তার মনে করুণার সঞ্চার হলো। কমলাও বোধ করি তাই ভেবে ভয়ে ভয়ে বললে, রানীজি, আপনি এইদিকে সরে আসুন। সুমিত্রার রাজ্ঞী মহিমায় একখানা আসনের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, রাজা, আপনার শরীর বোধহয় ভালো নয়, আপনি একটু ঠান্ডা হয়ে বসুন। রানীজি, আমি পাগল নই। পাগল নন শুনে আশ্বস্ত হলুম। তাহলে আপনি যে কথা বললেন তার অর্থ কি? শুনেছি আজকাল ইংরেজি শিখে অনেকে মাতৃভাষা ভুলে যায়। মহারানী, আপনিও কি সেই দলে? সোজা কথার অর্থ বুঝতে পারছেন না? অসম্ভব সোজা কথা শুনলে সন্দেহ হয়। আপনি যদি খুব সরল ভাষায় আজকের রাতের অন্ধকারকে বলেন পূর্ণিমার আলো, আমাকে সেটা মানতে হবে নাকি? আশা করি আমি সেরকম কিছু বলে নিজের বোকামি জাহির করিনি। বোকা যদি নিজের বোকামি বুঝতে পারত তাহলে কেউ তাকে বোকা বলে ডাকতো না। তাহলে আপনিও নিশ্চয়ই আমাকে বোকা বলে ডাকবেন না, কারণ কোনটা বোকামি আর কোনটা বোকামি নয় আমি তা বুঝতে পারি বলেই মনে করি। আপনার বুদ্ধির প্রাচুর্য দেখে আমার আশা হচ্ছে যে একটু আগে আপনি আমার সঙ্গে কৌতুক করছিলেন। মহারানী, শুনেছি অনেকেই নাকি আমার ভিতরে একটা জিনিসের অভাব লক্ষ্য করে। আমি নাকি কৌতুক কাকে বলে জানি না। সত্য? হ্যাঁ, আমার নিজেরও সেই বিশ্বাস। আপনার বিশ্বাসটা কৌতুকর। চন্দ্রসিংহ প্রথমটা জবাব না দিয়ে নীরবে দাঁড়িয়ে রইলেন। তার কপালের ওপরে শিরা ফুলে উঠল। দেখলে মনে হয় যেন তিনি কোনো মানসিক উত্তেজনাকে দমন করবার চেষ্টা করছেন। একবার এগিয়ে গিয়ে একটা জানালা খুলে দিলেন। শীতার্ত কনকনে বাতাসের ঝাপটার সঙ্গে ঘরের ভেতরে এসে ঢুকল অরণ্যের মর্মর ক্রন্ধন। জানলার ধারে খানিকক্ষণ স্থিরভাবে দাঁড়িয়ে থেকে আবার তিনি ফিরে এলেন। গম্ভীর স্বরে ধীরে ধীরে বললেন, রানীজি, আপনার প্রতাপপুরের মতো আমার এই জয়গড় বড় রাজ্য নয় বটে, তবু ছেলেবেলা থেকেই আমি লালিত পালিত হয়েছি বিলাসের কোলে। পদ্ম ফোটে পাঁকে, কিন্তু সে পাঁক ছাড়িয়ে উপরে উঠে গ্রহণ করতে চাই অম্লান নীলিমাকে, অমল সূর্যকরকে। আমি ওই পদ্মের আদর্শই সামনে রেখেছি। বিলাসের পঙ্ক পড়ে আছে আমার পায়ের তলায়। আমিও উঠতে উঠতে চাই, কিন্তু চিরদিনই বাধা পেয়ে আসছে আমার ঊর্ধ্বগতি। বাধা দিচ্ছে কারা? শুনলে খুশি হবেন না। জ্ঞান হবার পর থেকে শুনে আসছি প্রতাপপুর মস্ত রাজ্য, জয়গড় নগণ্য।
প্রতাপপুরের আশ্রিত। আমাদের ইতিহাস খুলে দেখি প্রতাপপুরের মহারাজারা জয়গড়ের রাজাদের উপরে চিরদিন অত্যাচার করে এসেছেন। জয়গড়কে কখনো মাথা তুলবার অবকাশ দেননি। আমাদের এ দাসত্ব যেন বিধাতার বিধান, কিন্তু মহারানী, আমি জানি দাসত্ব কোনোদিনই বিধাতার বিধান হতে পারে না, কারণ তা স্বাভাবিক নয়। স্বাভাবিক নয়? নিশ্চয়ই নয়। যা স্বাভাবিক মনকে তা ক্ষুণ্ণ করে না। দুনিয়ার এমন দাসের কল্পনা করতে পারেন কি যে যে নিজের দাসত্বের জন্য মনে মনে লজ্জিত নয়? পৃথিবীতে প্রভু আছে, দাস নেই, এমন অস্বাভাবিক অবস্থার কল্পনাও আমি করতে পারি না। আমিও পারি না। সত্যিকার মানুষের পৃথিবী যে স্তরে উঠতে চায়, সেখানে প্রভু আর দাস এই দুই শব্দই নেই। আধুনিক সভ্যতার চরম স্বপ্ন হচ্ছে পরম সাম্য। ওই সাম্য অর্জন করবার জন্য বোধহয় অতি সভ্য ইউরোপ আজ পৃথিবীকে রক্তসাগরে ডুবিয়ে দিতে চায়। মহারানী, ইউরোপের এই মনোবৃত্তিকে আমি আধুনিক মনোবৃত্তি বলি না। 20 শতাব্দীতে জন্মালেই কেউ আধুনিক হয় না, অর্থাৎ আধুনিক মনোবৃত্তির অধিকারী হয় না। আজকের হিটলার আর মুসোলিনি হচ্ছে সেই প্রস্তর যুগের আদিম মানুষ, কিন্তু বুদ্ধদেবও জন্মেছিলেন বোধ করি সেই প্রস্তর যুগেই। অথচ তার মন ছিল অতি আধুনিক যুগের চেয়ে অগ্রসর। সভ্যতার কোন অনাগত যুগের আধুনিকরা বুদ্ধ বা খ্রিস্টকে চিনতে পারবে আমি তা জানি না। বুদ্ধদেব আর হিটলারের স্থান হচ্ছে মানব সভ্যতা দুই প্রান্তে। আমরা কেউ যখন অতটা এগোতে বা অতটা পিছোতে পারবো না, তখন ওদের নিয়ে আর টানাটানি না করাই ভালো। হ্যাঁ, যা বলছিলাম, প্রথম যেদিন জয়গড়ের গদিতে বসলুম, মনে মনে সেই দিনই প্রতিজ্ঞা করলুম প্রতাপপুরের দাসত্ব করব না। অতএব প্রতাপপুরের অপ্রত্যক মহারাজা বিজয় সিংহ যেদিন, কি বলবো রানীজি, প্রাণ ত্যাগ করলেন না স্বর্গে গেলেন? স্বর্গে গেলেন। তাই ভালো। অন্তত ও কথা বলে চিরাচরিত প্রথার মর্যাদা রক্ষা হয়। হ্যাঁ, মহারাজা বিজয় সিংহ যেদিন স্বর্গারোহণ করলেন, সেদিন প্রতিজ্ঞা রক্ষার প্রথম সুযোগ উপস্থিত দেখে আমার মন আনন্দিত হয়ে উঠল। আপনার ভাষা সংযত করুন মহারাজা। আপনার ভাষাতেই বলছি, আমরা বর্বর প্রস্তর যুগের মানুষ নই। কিন্তু মহারানী, প্রস্তর যুগের মানুষকে এক হিসাবে সুখ্যাতি করতে পারি, সে মনে এক, মুখে আর ছিল না। আপনার পিতার মৃত্যুতে আমি আনন্দিত হয়েছি বলে আপনি ক্রুদ্ধ হচ্ছেন, কিন্তু একবার ভেবে দেখুন, বাঘের মৃত্যুতে হরিণ কোনোদিন দুঃখ প্রকাশ করেছে? আরও একটা কথা ভেবে দেখুন, প্রতিজ্ঞা রক্ষার জন্যে কঠোর না হলে কি চলে? প্রতিজ্ঞা রক্ষার জন্য ভীমসেন তার ভাই দুঃশাসনের বুক চিরে রক্তপান করেছিলেন, তবু কেউ তাকে অমানুষ বলে ডাকে না। অতএব আপনার কাছে অশোভন হলেও আমার আনন্দকে আপনি অনায়াসে ক্ষমা করতে পারেন। আপনার বক্তব্য তাড়াতাড়ি শেষ করুন। আমি আপনাকে আশা দিচ্ছি, আমার বক্তব্য শেষ করতে রাত্রি প্রভাত হবে না। তারপর শুনুন, প্রতাপপুরের গদিতে বসলেন এক কুমারী রাজকন্যা। তারপরেই আমার কানে কানে একজন কথা কইলেন। আমি বলবো তাকে ভগবান, আপনি হয়তো বলবেন শয়তান। তিনি কি বললেন? বললেন, চন্দ্রসিংহ, এ মহেন্দ্র খানকে তুমি অবহেলা করো না। প্রতাপপুরের সঙ্গে জয়গড়ের প্রভুভৃত্য সম্পর্ক যদি তুমি লুপ্ত করতে চাও, নিজের দেশকে যদি স্বাধীন আর শ্রেষ্ঠ করতে চাও, তবে এই কুমারী রাজকন্যার পাণিগ্রহণ করো। রাজা, এত বড় বড় কথা আর সাতকাণ্ড রামায়ণ পাঠের পর উপসংহার শুনে আমার একটা উপমা মনে পড়ছে। যথা? পর্বতের মশিক প্রসব। উপমাটি ভালো, তবে কি জানেন, পর্বতের তুলনায় মুশিক নগণ্য হলেও মুশিক কখনো নিজেকে অকিঞ্চিৎকর মনে করবে না। রাজকন্যার পানি গ্রহণ করাটা আমার পক্ষে মস্ত একটা ব্যাপার নয়, কারণ আমি যার পানি গ্রহণ করব তার রাজকন্যা হওয়াই উচিত। কিন্তু এই বিশেষ রাজকন্যাটির পানি আমার পক্ষে বিশেষ রূপে লোভনীয়, কেননা তার ফলে ক্ষুদ্র জয়গড় আর বৃহৎ প্রতাপপুর হবে একই রাজার অধীন, আর সে রাজা জয়গড়েরই রাজা। আপনার মুখ দেখেও
সন্দেহ হচ্ছে উপসংহারের পরেও আপনি যথেষ্ট বাক্য ব্যয় করতে চান। ঠিক ধরেছেন, কিন্তু এক্ষেত্রে বাক্য ব্যয় করলে বাক্যের অপব্যয় হবে না, কারণ উপসংহারের পরেই আরম্ভ হল চন্দ্রসিংহের আসল দুর্ভাগ্য। ভগবানের বাণী শুনে আমি রাজকন্যার পানি প্রার্থী হলুম। তারপর কি কি হলো আমি জানি। রাজকন্যা তার মহিমার উচ্চশিখর ছেড়ে পথের ধুলোয় নামতে রাজি হলেন না। আপনার পক্ষে দরকার হলো তখন ঘৃণ্য ছল বল কৌশলের। অতিথি সেবার ভান করে রাজকন্যাকে ভুলিয়ে এনে তার উপরে করতে চাইলেন আপনি অমানসিক অত্যাচার। ধন্য পুরুষত্ব, ধিক পশুত্ব। যুক্তিহীন কোনো কাজেই আমি অভ্যস্ত নই মহারানী। আমি আপনার উপরে অত্যাচার করতে চাই না, কিন্তু আপনি আমার উপরে অবিচার করেছেন। আপনার সঙ্গে আর আমি কথা কইতে ইচ্ছে করি না। ভুলে যাচ্ছেন আপনি আমার সামন্ত রাজা। কিন্তু আপনার সঙ্গে বিবাহ হলে আর আমি সামন্ত রাজা থাকবো না। বামন কোনোদিনও চাঁদে হাত দেয়নি। আমি হচ্ছি অসাধারণ বামন। চাঁদকে আমি বন্দি করেছি। চাঁদ হস্তগত হতে আর বাকি কি? রাজা, আপনি আবার ভুলে যাচ্ছেন এই সেদিন জয়পুরের মহারাজা সামন্ত শিকারের রাজা বিদ্রোহ প্রকাশ করে কুড়ুল মেরেছিলেন নিজেরই পায়ে। এখনো বলুন আমি কি আপনার অতিথি নাকি বন্দিনী? আপনাকে ওদের কোনোটাই মনে করি না। আপনি আমার ভবিষ্যবধূ। সুমিত্রার মুখ রাগে লাল হয়ে উঠল। এইবারে রাগ সামলাবার জন্যে তিনিও জানালার ধারে গিয়ে দাঁড়ালেন। বাইরে অন্ধকার যেন আরো গাঢ় হয়ে উঠেছে। আকাশে হাজার হাজার তারা, যেন অন্ধকারের হাজার হাজার চক্ষু। জলে কিন্তু আলো দেয় না। পেছন থেকে চন্দ্রসিংহ বললেন, মহারানী, জানলার ধার থেকে সরে আসুন, ঠান্ডা লাগবে। এখন থেকে আপনার পরিচর্যা করবেন আপনার নিযুক্ত একটি মহিলা। নাম তার লক্ষ্মীবাই। সুতরাং আপনার ভয় নেই। ভয়? সামন্ত রাজাকে ভয় করবার জন্য আমি প্রতাপপুরের মহারানী হইনি। শুনে খুশি হলুম। তাহলে আপনার সামন্ত রাজা এখন বিদায় নিতে পারে? সুমিত্রা জবাব দিলেন না। চন্দ্রসিংহ দরজার দিকে অগ্রসর হলেন, কিন্তু বাইরে যাবার আগেই সুমিত্রার ডাক শুনে আবার ফিরে দাঁড়িয়ে বললেন, রাজা। কি আদেশ মহারানী? যাবার আগে আর একটা কথা শুনে যান। শুনবার জন্য আমি প্রস্তুত। আপনি জানেন রাজনগরের যুবরাজকে বিবাহ করব বলে আমি কথা দিয়েছি। জানি, আর রাজনগরের সুন্দর সিংহকেও আমি জানি বলেই বলেছি তিনি আপনার যোগ্য পাত্র নন। এ কথা কি আপনার মুখেই আমাকে শুনতে হবে? এই কথা অন্যের মুখেই আপনার শোনা উচিত ছিল। আর তা যখন শোনেননি তখন বেশ বোঝা যাচ্ছে যে প্রতাপপুরে আপনার কোনো বিশ্বস্ত লোক নেই। আপনি আবার দুর্বুদ্ধ হবার চেষ্টা করছেন। মোটেই নয়, কারণ এ কথা কে না জানে যে রাজনগরের যুবরাজ তাঁর রাজ্যের এক গরিব প্রজার সুন্দরী মেয়ে যমুনাবাইকে গোপনে বিবাহ করেছেন। গোপনে? হ্যাঁ, তাঁর মহারাজা পিতাকে লুকিয়ে। তাঁর দুই ছেলেও বর্তমান, কিন্তু যমুনাবাইয়ের রূপ আর অশ্রুর চেয়ে প্রতাপপুরে সিংহাসন ঢের বেশি মূল্যবান নয় কি? নীচ, মিথ্যেবাদী, বিশ্বাসঘাতক। নিজের দুষ্টু ষড়যন্ত্র সফল করবার জন্য তুমি যুবরাজের চরিত্রে কলঙ্ক মাখাতে চাও? ভাবছো তাহলে আমি তোমার হীন প্রস্তাবে রাজি হব? তোমার মতো দুরাত্ম আমি জীবনেও দেখিনি। অপদার্থ, শয়তান, বেরিয়ে যাও, এখনই ঘর থেকে বেরিয়ে যাও। এই অভাবিত আক্রমণে চন্দ্রসিংহ প্রথমটা অভিভূতের মতো হয়ে গেলেন। দুই হাতে একখানা চেয়ার চেপে ধরে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন নীরবে। তারপর মৃদু মৃদু হাসি হেসে শান্ত স্বরে বললেন, মহারানী, আপনি যে ভাষায় কথা কইলেন আমিও ভাষা শিখিনি। পাশের ঘরেই আপনার জন্য খাবার তৈরি আছে। আজ খেয়ে দিয়ে ঘুমিয়ে মাথা ঠান্ডা করুন, পরে যথাসময়ে আমাদের কাজের কথাবার্তা হবে। চন্দ্রসিংহ চলে যাবার পরও সুমিত্রা খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন মূর্তির মতো। তারপর হঠাৎ একখানা কোঁচের উপরে বসে পড়ে দুই হাতে মুখ ঢেকে শিশুর মতো কাঁদতে লাগলেন ফুঁপিয়ে ফুঁপিয়ে। কমলা দুঃখিতভাবে সুমিত্রার দিকে তাকিয়ে রইল। এই একটু আগেই মহারানী বলছিলেন এখনো তিনি কাঁদতে শেখেননি।
অদৃষ্টের কি পরিহাস। কমলা মনে মনে ভাবলে, পৃথিবীর কি মস্ত দুর্ভাগ্য যে রাজা রানীরা কান্নার শিক্ষা থেকে বঞ্চিত। হাসি হচ্ছে তাদের নিজস্ব নিধি, কান্না হচ্ছে গরিবের সম্পত্তি। রাজা রানীরা সেদিন গরিবের দুঃখ বুঝতে পারবেন যেদিন হবে অশ্রুর সঙ্গে তাদের পরিচয়। দরজা খোলা শব্দ হল। সুমিত্রা তাড়াতাড়ি উঠে বসলেন, মুখ ফিরিয়ে নিলেন পাছে কেউ তার অশ্রু ভেজা মুখ দেখতে পায়। দরজার কাছে দাঁড়িয়ে এক ভৃত্য সেলাম করে বললে, কমলা দেবীর ঘর প্রস্তুত। রানীজি! এখানে আমি রানীজি নই কমলা, আমি বন্দিনী। আমি যাব না রানীজি, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। যাও কমলা, যাও। আপনাকে একলা ফেলে? হ্যাঁ হ্যাঁ, আমি এখন একলা থাকতে চাই, যাও। অত্যন্ত অসহায়ভাবে ধীরে ধীরে কমলা ঘর থেকে বেরিয়ে গেল। সুমিত্রা একলাটি বসে বসে আজকের রাত্রের অসম্ভব ঘটনাগুলো নিয়ে মনে মনে নাড়াচাড়া করতে লাগলেন। কঠোর বাস্তবের আঘাত বেশ টের পাওয়া যাচ্ছে, তবু মনে হয় সবটাই যেন আজগুবি। সে যেন 150 বছর আগেকার লেখা কোনো মেলোড্রামার নায়িকা। মধ্যযুগের এই রহস্যময় দুর্গ প্রাসাদে এমন সব ঘটনা আগে হয়তো অনেকবারই ঘটেছে, কিন্তু আজ যে এর মধ্যে জ্বলছে 20 শতাব্দীর ইলেকট্রিক লাইট। চন্দ্রসিংহ যে পাগল এই বিষয়ে আর একটুও সন্দেহ নেই। এক একজন পাগল আছে, তারা দৈনন্দিন জীবনযাত্রার কোনো রকম অস্বাভাবিক ব্যবহার করে না, কিন্তু পাগলামি জাহির করে বিশেষ বিশেষ ক্ষেত্রেই। সুমিত্রার মনে পড়ল এক পাগল সাহেব পণ্ডিতের কথা। তাকে পাগল বলে ধরবার ছোবার জো নেই। বিশেষজ্ঞরা বলে তার দেশজোড়া নাম। তিনি প্রসিদ্ধ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার অন্যতম লেখক, অথচ প্রবন্ধ রচনা করতেন পাগলা গারদে বসে। চন্দ্রসিংহ কি এই শ্রেণীর উন্মাদ রোগে আক্রান্ত? তা যদি হয় তাহলে আরও বেশি ভয়ের কথা। সহজ মানুষ যুক্তি মানে, পাগলকে বোঝাবে কে? পাগল না হলে কেউ এমন ব্যবহার করতে পারে? প্রতাপপুরের বিখ্যাত মহারানীকে বন্দি করবার সাহস তার হয়? প্রতাপপুর সৈন্য প্রেরণ করে মহারানীকে অনায়াসেই উদ্ধার ও জয়গড়কে ধ্বংস করতে পারে তো বটেই, কিন্তু তার চেয়েও ভীতকর সম্ভাবনা কি চন্দ্রসিংহের মনে যাচ্ছে না? যার শাসন আজ ভারতের রাজা প্রজা সবাই মানতে বাধ্য, সেই ইংরেজ সরকারের কানে এই সংবাদ পৌঁছতে কি দেরি লাগবে? তখন ক্ষুদ্র জয়গড়ের রাজার অবস্থা কি হবে? তুচ্ছ এক নাচনেওয়ালিকে বন্দি করে ইংরেজ সরকারের হুকুমে ইন্দোরের এক মহারাজাকেও মুকুট খুলে ফেলে রাজ্য থেকে নির্বাসিত হতে হয়েছে, আর সে হচ্ছে মহারানী। পাগল পাগল, চন্দ্রসিংহ নিশ্চয়ই পাগল। ঘরের অন্য পাশের একটা দরজা খুলে গেল। জমকালো পোশাক পরা এক ব্যক্তি প্রবেশ ও অভিবাদন করে বললেন, মহারানীর খাবার দেওয়া হয়েছে। চলে যাও এখান থেকে, আমি খাবো না। যে এসেছিল চলে গেল। সুমিত্রা সুন্দর সিংহের কথা ভাবতে লাগলেন। কাল সকালেই তার রাজনগরে পৌঁছাবার কথা। যুবরাজ সুন্দর সিংহ নিশ্চয়ই পথে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করবার জন্য অপেক্ষা করবেন, কিন্তু তার দেখা পাবেন না। তখন কি মনে করবেন তিনি? উফ, কি দুরন্ত চন্দ্রসিংহ! অমন রূপবান যে সুন্দর সিংহ, যার অকপট মুখের ওপরে লেখা নিষ্পাপ আত্মার কাহিনী, তার নামেও সে রচনা করেছে এক কুৎসিত ইতিহাস। যমুনাবাই তার গুপ্ত স্ত্রী, তিনি 2 সন্তানের পিতা। নিশ্চয়ই নেই এই যমুনার অস্তিত্ব। চিন্তায় বাধা পড়ল। হঠাৎ কে তার মাথার উপরে হাত রাখলে। সুমিত্রা সচমকে দাঁড়িয়ে উঠে দেখলেন একটি স্ত্রীলোক হাসি হাসি মুখে তার পানে তাকিয়ে আছে। কে তুমি? আমার নাম লক্ষ্মী। একটু আগে চন্দ্রসিংহ এরই কথা বলেছিলেন। এরই হাতে তার পরিচর্যার ভার। লক্ষ্মীর বয়স 40-এর কম নয়, সুশ্রী ও ভদ্র চেহারা, মুখখানিও যেন সমবেদনায় ভরা। মুখ দেখে বিশ্বাস করতে ইচ্ছে হয়। লক্ষ্মী খুব মিষ্টি স্বরে বললে, মহারানী, আপনি কি খাবেন না? না। কেন মহারানী? সুমিত্রা জবাব না দিয়ে খানিকক্ষণ লক্ষ্মীর মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর আবার বসে পড়ে
ধীরে ধীরে বললেন, লক্ষ্মী, তোমাকে দেখে নির্দয় বলে বোধ হচ্ছে না? তুমি হয়তো সন্তানের মা, আমার দুঃখ বুঝতে পারবে না। তুমি কি আমার উপর একটু দয়া করবে? এ কি কথা মহারানী, আমি কি আপনাকে ব্যথা দিতে পারি? আহা, এমন এলোমেলো পোশাক, উস্কো খুস্কো চুল, ওহ, রাজরানীর একই মূর্তি। সে আদর ভরা হাত দিয়ে সুমিত্রার মাথার চুলগুলো ঠিক করে দিতে লাগল। সুমিত্রা তার 2 হাত ধরে কাতর স্বরে বললেন, লক্ষ্মী, এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। মহারানী, আজ আর এসব কথা ভাববেন না, খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। আজ আমার খিদে নেই। শোবার ঘর কোথায় দেখিয়ে দাও। লক্ষ্মী এগিয়ে গিয়ে বাঁ দিকের দেওয়ালের কাছে দাঁড়িয়ে একটি পর্দা সরিয়ে বললেন, এই আপনার শোবার ঘর। ভেতরে ঢুকে সুমিত্রা বললেন, লক্ষ্মী, আজ আমি বড় শ্রান্ত। রাতও আর বেশি নেই, কাল সকালে তোমার সঙ্গে কথা কইব। তিনি দরজা বন্ধ করে দিলেন। মাঝারি আকারের ঘর, সাজসজ্জায় অতুলনীয় বললেও চলে। খুব আধুনিক সংস্কারের গুণে ঘরের ভেতর থেকে সেকেলে প্রভাব বিলুপ্ত হয়েছে একেবারে। লক্ষ্য করে দেখলেই বোঝা যায় এ ঘরখানি মেয়েদের উপযোগী করেই সাজানো গোছানো হয়েছে। চারিদিকে বিচিত্র ঐশ্বর্যের উপকরণ। এ ঘর যেন জানে এখানে অতিথি হয়ে আসবে প্রতাপপুরের মহারানী। শয্যার সামনে দাঁড়ালেই ও কার ছবি? সুমিত্রা এগিয়ে গিয়ে সবিস্ময়ে দেখলেন, এ রঙিন ছবিখানাও যে তারই। ছবির তলায় কি লেখা রয়েছে? জয়গড়ের মহারানী। ঘৃণায় ও ক্রোধে সুমিত্রার বুক ভরে গেল। চন্দ্রসিংহ বড় চতুর। তার পাপ উদ্দেশ্য সিদ্ধির জন্যে আগে থাকতেই ধীরে ধীরে আমার মনকে প্রস্তুত করে রাখতে চাই। আমি হব জয়গড়ের মহারানী। কি দুর্ভাগ্য, তার আগে আমি আত্মহত্যা করব। ছবিখানাকে এক টানে দেওয়াল থেকে খুলে তিনি ছুঁড়ে ফেলে দিলেন, কিন্তু সেখানে ভাঙল না। পুরু নরম কার্পেটের উপরে উপুর হয়ে পড়ে রইল। শয্যায় শুয়ে শুয়ে রাগে ফুলতে ফুলতে সুমিত্রা কখন ঘুমিয়ে পড়লেন। সকালে পাখির ডাকে ঘুম ভেঙে গেল সুমিত্রার। প্রথমটা তার কিছুই স্মরণ হলো না। ভাবলেন তিনি শুয়ে আছেন নিজের ঘরে, নিজের বিছানায়। কিন্তু আজ প্রভাতের পাখিরা শিখেছে যেন কোনো নতুন ভাষা। বৃহৎ জনবহুল শহর প্রতাপপুর, সেখানে এত পাখিও নেই। যারা আছে তারা নাগরিক। তাদের ভোরের গানে বাজে অন্য রাগিনী। আর এখানে বসেছে যেসব বন্য পাখির গানের সভা। এখানে উচ্ছ্বসিত হয়ে উঠেছে যে অনাহত বিহঙ্গ সঙ্গীত। এর ছন্দে হিন্দোলিত হয় শ্যামলতার তাজা আনন্দ। এর ঝঙ্কারে মূর্ছনিত হয় আকাশ নীলিমার অসীমতা। তারপর এক মুহূর্তেই গতকল্যকার ভীষণ স্মৃতি সজাগ হয়ে উঠল। সুমিত্রা ধর্মর ঘরে উঠে বসে বিছানা থেকে নেমে পড়লেন। তাড়াতাড়ি একটা জানলা খুলে দিলেন। সামনেই অনেক নিচে বাঁধানো অঙ্গন, তারপর উঁচু পাথরের প্রাচীর। তার ওপাশ থেকে দেখা যাচ্ছে একটা বৃক্ষ শ্যামল শৈলশিখর। দৃষ্টি যেন ধাক্কা খেয়ে ফিরে এলো। সুমিত্রার চোখ ঘরের আর একদিকে গেল। সেখানে রয়েছে একটা দরজা। এগিয়ে গিয়ে দরজা খুলে দেখলেন সেটা হচ্ছে স্নানঘর। তার দেওয়ালের গায়ে এত উঁচুতে 2 গবাক্ষ রয়েছে যে বাহিরের কিছুই দেখবার জো নেই। মুখ হাত ধুয়ে সুমিত্রা আবার ফিরে এলেন হতাশভাবে। এমন অবস্থাতেও ক্ষুধার উদ্রেক হয়েছে দেখে সুমিত্রা আশ্চর্য হয়ে ভাবলেন, মানুষ তার মনুষ্যত্বের গর্ব করে, কিন্তু তার দেহ কি পশুধর্মী? না, নির্বোধের মতো উপোস করে থেকে দেহকে যাতনা দিয়ে লাভ নেই। তার ফলে নিজেই আরো কাহিল হয়ে পড়বে। এখন সব আগে তার দরকার মন আর দেহকে সবল করে রাখা। কিন্তু এই শত্রুপুরীর খাবার খেয়ে শেষটা না, সে ভয়ও নেই। চন্দ্রসিংহ যতই দুরাত্ম হোক না কেন, সে চায় তাকে বিয়ে করতে। তার খাবারে নিশ্চয়ই বিষ মিশিয়ে দেবে না।
সুমিত্রা শোবার ঘরের দরজা খুলে দিয়ে বৈদ্যুতিক ঘণ্টার বোতাম টিপলেন। 8 মিনিট যেতে না যেতেই দরজার গোলাপি সিল্কের পর্দা সরিয়ে খাবার ও চায়ের ট্রে নিয়ে ঘরের ভেতরে লক্ষ্মী এসে ঢুকল। লক্ষ্মী চকিত স্বরে প্রথমেই বললেন, মহারানী, এ ছবিখানা কে ওখানে ফেলে দিলে? আমি। সে কি? কেন মহারানী? তুমি কি জানো ওখানে কার ছবি? আগে হ্যাঁ মহারানী। ওর তলায় কি লেখা ছিল দেখেছো? হ্যাঁ। আমাকে জয়গড়ের মহারানী বলার চেয়ে বড় অপমান আর নেই। মহারানী, আপনার চা। সে টেবিলের ওপরে ট্রে রাখলে। সুমিত্রা খাবারের দিকে হাত বাড়ালেন বিনা বাক্য ব্যয়ে। চা পান শেষ হলে লক্ষ্মী রৌপ্য খচিত চিরুনি দিয়ে সুমিত্রার কেশ প্রসাধনে নিযুক্ত হল। লক্ষ্মী, তোমাদের এই রাজা চন্দ্রসিংহ কিরকম মানুষ? আমরা জয়গড়ের প্রজারা তো তাকে দেবতা বলে মনে করি, কিন্তু আমি তাকে কি মনে করি জানো? একটি প্রকাণ্ড দানব। মহারানী, তিনি মহিলার সম্মান জানেন না। তিনি কপট, নিষ্ঠুর, দস্যু। পাছে রাজার নামে আরও কিছু শুনতে হয়, যেন এই ভয়ে তাড়াতাড়ি চিরুনি ফেলে লক্ষ্মী ঘর ছেড়ে পালিয়ে গেল। সুমিত্রাও ধীরে ধীরে পাশের বসবার ঘরে গিয়ে দাঁড়ালেন। দুজন ভৃত্য নীরবে ঘর পরিষ্কার করছে। বাইরে যাবার দরজা খোলা। সুমিত্রা বেরিয়ে গেলেন। কেউ বাধা দিলে না। সিঁড়ি দিয়ে তিনি সোজা নেমে গেলেন। নিচের দালানে সিঁড়ির দুপাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে 4 জন বর্ষাধারী সেপাই। তারা যেন তাকে দেখতেই পেলে না। কিন্তু সুমিত্রা সিঁড়ির শেষ ধাপে নামা মাত্র দুদিক থেকে 2টো বর্ষার দণ্ড নত হয়ে তার গতিরোধ করল। সুমিত্রা বললেন, আমাকে যেতে দাও। একজন সেপাই সেলাম করে নত মুখে বললে, এখান দিয়ে কারো যাবার হুকুম নেই মহারানী। কিন্তু আমি যাব। আমি প্রতাপপুরের মহারানী। আমরা প্রতাপপুরের প্রজা নই, কিন্তু আপনি যখন আমাদের মহারানী হবেন তখন দরকার হলে আপনার জন্য আমরা প্রাণ দিতেও কাতর হব না। সেপাই, তোমাদের এই অত্যাচারী রাজাকে হত্যা করো। আমি তোমাদের লক্ষ্যপতি করতে রাজি। ভেবে দেখো। কেউ কিছু ভাবলে বলে মনে হলো না। কেউ একটা জবাব পর্যন্ত দিলে না। সুমিত্রা আবার উপরে উঠে গেলেন। সেপাইরা পরস্পরের মুখ চাওয়াচাই করলে। একজন বললে, রূপসী মেয়ে বটে, কিন্তু শক্ত মেয়ে। আমাদের রাজার বরাত ভালো নয়। সকালে ওদিকে ঘুম থেকে উঠেই মন্ত্রীমশাই দেখলেন টেবিলের উপরে চাকর এসে চায়ের ট্রে নামিয়ে রাখলে। মন্ত্রী বললেন, ট্রে নিয়ে যাও। ওসব বিলিতি নেশা আমি করি না। মুখ হাত ধুয়ে তিনি পোশাক পরে বাইরে বেরিয়ে এলেন। তারপর অন্দর মহলের দিকে যাত্রা করলেন রানীজির খোঁজ নেবার জন্য। কিন্তু সদর মহল পার হবার আগেই বন্দুকধারী সেপাই গম্ভীর স্বরে বললেন, এখান থেকে কারোর বেরোবার হুকুম নেই। বেরোবার হুকুম নেই? কেন? জানি না, রাজা বাহাদুরের হুকুম। কিন্তু আমি হচ্ছি প্রতাপপুরের মন্ত্রী। মন্ত্রী ভাবতে ভাবতে ও পাকা দাড়ির ভেতরে আঙুল চালাতে চালাতে ফিরে চললেন একেবারে প্রতাপপুরের সেনাপতির ঘরে। সেনাপতি সুরজমল তখন একখানা হাত আয়নার সাহায্যে নিজের গোফের পাখা চুল সযত্নে উৎপাটন করছিলেন। ও সুরজমল, শুনেছ? আমি কিছু শুনিনি। আমার মন খারাপ হয়ে গেছে। কিছু শুনুনি? তবু মন খারাপ? হ্যাঁ মন্ত্রী মশাই, আমার গোফের পাকা চুল হু হু করে বেড়ে যাচ্ছে। আরে রাখো তোমার গোফের পাকা চুল। ওদিকে ব্যাপার যে সঙ্গীন। ব্যাপার মোটেই সঙ্গীন নয়। ভোরবেলা উঠেই খেয়েছি 1 পেট খাবার। প্রতাপপুরে এত খাবার আমাকে কখনো কেউ খেতে দেয়নি। ওহে উদর পিশাচ, ইতিমধ্যে একবার বাইরে যাওয়ার চেষ্টা করেছিলে কি? না, দরকার হয়নি। আরে দরকার হলেও এই মহল ছেড়ে আর বেরোতে পারবে না। মানে? মানেটা ভালো নয়। আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। একটু পরিষ্কার করে বলুন তো, বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, কিন্তু আমাদের বাইরে যাওয়া নিষেধ, রাজার হুকুম।
আপনি কি বলতে চান আমরা বন্দি? ঠিক বন্দি না হতেও পারি, কিন্তু আমাদের বাইরে যাওয়া নিষেধ। এ মহল ছেড়ে এক পাও বেরোতে পারবো না। তার মানেই তো আমরা বন্দি? মন্ত্রীমশাই হতাশভাবে ধূপ করে বসে পড়লেন। সুরজমল হচ্ছেন আধুনিক করদ রাজ্যের সেনাপতি। জীবনে কখনো যুদ্ধ দেখেননি এবং ভবিষ্যতেও যুদ্ধক্ষেত্রের গোলাগুলির গোলমাল শোনার আগেই যে তিনি পেনশন নিতে পারবেন এমন বিশ্বাস তার আছে। তবু হাজার হোক তিনি হচ্ছেন সেনাপতি, মেজাজটা তার রীতিমতো মিলিটারি। অতএব ক্রুদ্ধ স্বরে চিৎকার করে বললেন, রাজার কাছ থেকে আমি এখনই এর কৈফিয়ত দাবি করব। আমি হাজির সেনাপতি, কি কৈফিয়ত আপনি চান? মন্ত্রী ও সুরজমল দুজনেই চমকে ফিরে দেখলেন দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং রাজা চন্দ্রসিংহ। তার ওষ্ঠে মৃদু হাস্যলীলা, দুই চোখ নাচছে সকৌতুকে। সেনাপতি যেমন দপ করে জ্বলে উঠেছিলেন তেমনি দপ করে নিভে গেলেন। মন্ত্রী মুখ নামিয়ে নিলেন লজ্জায়। তারপর দুজনেই একসঙ্গে রাজাকে অভিবাদন করলেন। চন্দ্রসিংহ জোরে জোরে পা ফেলে এগিয়ে এলেন। একখানা চেয়ার টেনে বসে তিনি বললেন, সেনাপতি, কৈফিয়ত দিতে আমি রাজি। সুরজমলের আর কৈফিয়ত দাবি করবার কোনো উৎসাহই দেখা গেল না। মন্ত্রী কিঞ্চিত ইতস্তত করে দু একবার কেশে নিয়ে বললেন, রাজা বাহাদুর, সেপাই আমাদের এই মহল থেকে বেরোতে দিলে না। সেপাই আমারই হুকুম তামিল করেছে। তাহলে আমরা কি বন্দি? রাজা উত্তর না দিয়ে পকেট থেকে একটা সোনার সিগারেট কেস বার করে খুলে মন্ত্রীর সামনে ধরলেন। মন্ত্রী বললেন, ক্ষমা করবেন, কখনো ধূমপানের চেষ্টা করিনি। সেনাপতির কি ধোঁয়া খাওয়ার অভ্যেস আছে? সেনাপতির অভ্যাস ছিল, কিন্তু রাজার সামনে ধূম্রভক্ষণ করবার সাহস হল না। তিনি হাত জোর করে নিজের অক্ষমতা জানালেন। চন্দ্রসিংহ একটা সিগারেটে অগ্নিসংযোগ করে দু চারবার টান মেরে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, সিগারেট বড় ভালো জিনিস মন্ত্রীমশাই, যাকে বলে নিখুঁত আনন্দ। এক কলকে তামাক শেষ করতে গেলে শ্রান্ত হয়ে পড়তে হয়, একটা সিগারেট পুড়িয়ে ছাই করতে একবেলা কেটে যায়। ওসব হচ্ছে নিম্ন শ্রেণীর একঘেয়ে নেশা। দুনিয়ার কোনো ভালো জিনিসেরই পরমায়ু বেশি নয়। সিগারেট হচ্ছে চুম্বনের মতো, অল্পক্ষণ স্থায়ী কিন্তু মহিমময়। আকাঙ্ক্ষা মেটায় না, অবসাদ আনে না, অথচ পরম উপভোগ্য। পৃথিবীতে এই অপূর্ব আনন্দের উৎপত্তি কোন শুভ দিনে জানেন কি মন্ত্রীমশাই? মন্ত্রী অন্য মনুষ্যের মতো ঘাড় নেড়ে জানালেন, না। তখন তিনি মনে মনে ভাবছিলেন রাজার উদ্দেশ্য কি। চন্দ্রসিংহ হুশ করে এক মুখ ধোঁয়া ছেড়ে দিলেন। ধোঁয়া চক্রাকারে ঘুরে ঘুরে উপরে উঠতে লাগল। ঊর্ধ্ব নেত্রে তিনি তাই দেখতে দেখতে বললেন, ধূম্রের এই জন্মদাতা জন্মেছিলেন ক্রিমিয়া যুদ্ধের সময়ে রুশিয়ায়। সেনাপতি, ক্রিমিয়া যুদ্ধের তারিখ কত? সুরজমল বলতে পারলেন না। আমার বোধ হয় 1854-56 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে 1941 খ্রিস্টাব্দ। অতএব সিগারেটের বয়স এখন 100 বছর হতে দেরি আছে। সিগারেট হচ্ছে মন্ত্রীমশাইয়েরই মতো আধুনিক। এখনো রাজার উদ্দেশ্য বুঝতে না পেরে মন্ত্রীর মাথা ক্রমেই বেশি গুলিয়ে যাচ্ছিল। চন্দ্রসিংহ হঠাৎ অর্ধদগ্ধ সিগারেটটা অ্যাস্ট্রের উপরে নিক্ষেপ করে গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ, কি জানতে চাইছিলেন? আপনারা বন্দি কিনা? না, আপনাদের বন্দি বলতে পারি না, তবে হপ্তাখানেক আপনারা আমার অতিথি হলে আমি আনন্দিত হব। আপনার অতিথি হওয়া ভাগ্যের কথা, কিন্তু আজই যে আমাদের রাজনগরে না গেলে চলবে না। চলবে না? কেন চলবে না? রাজনগরের যুবরাজের আমন্ত্রণ। রাজনগরের যুবরাজের আমন্ত্রণ কি আমার আমন্ত্রণের চেয়ে বড়? যুবরাজের সম্মান বেশি না রাজার সম্মান বেশি? এইখানে মন্ত্রী পড়লেন বিপদে। তিনি এমন একটা জুৎসই জবাব খুঁজতে লাগলেন যাতে শ্যাম আর কুল দুই রক্ষা পায়। যা বন্য রাজা, চটলে সমূহ বিপদের সম্ভাবনা।
ওদিকে সুরজমল মনে মনে হাসছেন আর ভাবছেন, বুড়ো মন্ত্রী রাজনৈতিক চালে ভারী ওস্তাদ। রাজা রাজরাদের মন রেখে রেখে মাথার চুল পাকিয়ে ফেলেছে। আজ কি করে লাঠি না ভেঙে সাপ মারে দেখা যাক। মন্ত্রী মনের মতো জবাব না পেয়ে রাজার জিজ্ঞাসা এড়িয়ে বললেন, আগে আপনি তো জানেন রাজনগরের যুবরাজ হচ্ছেন প্রতাপপুরের মহারানীর ভাবী স্বামী। কে ভাবি স্বামী, আমি না রাজনগরের যুবরাজ? এতক্ষণে অন্ধকারে আলো দেখে মন্ত্রী মনে মনে চমকে উঠলেন। প্রমাদ গুণে ভয়ে ভয়ে বললেন, আগে রাজা বাহাদুর, প্রতাপপুরের মহারানীর কাছে কে আগে বিবাহের প্রস্তাব করেছিল, আমি না রাজনগরের যুবরাজ? আগে আমাদের মহারানী যে রাজনগরের যুবরাজকে স্বামী বলে নির্বাচন করেছেন। আপনাদের মহারানী নির্বাচন করবার কোনো অধিকার নেই। তিনি এখনো সাবালিকা হননি। আমি তাকে আমার ভাবী পত্নী বলে নির্বাচন করেছি, সুতরাং তার উপরে আমারই অধিকার বেশি। এই আশ্চর্য যুক্তি শুনে মন্ত্রী হতভম্ব হয়ে গেলেন। সেনাপতি ভাবতে লাগলেন, রাজার মেজাজ দেখছি আমারও চেয়ে মিলিটারি। উনি গায়ের জোরে নিরীহ হৃদয় দুর্গ জয় করতে চান। চন্দ্রসিংহ আবার একটা নতুন সিগারেট ধরিয়ে বললেন, মন্ত্রী মশাই, আমার যুক্তি কিছু নতুন ধরনের না, স্বীকার করি। নতুন ধরনের যুক্তির একটা সুবিধা কি জানেন? প্রতিপক্ষকে খানিকক্ষণের জন্যে নির্বাক করে দেওয়া যায়। তবে কার্যোদ্ধার হয় কিনা সন্দেহ আছে। আপনারা যদি হপ্তাখানেক নির্বাক আর নিশ্চল হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমি কার্যোদ্ধার করতে পারবো। অর্থাৎ সুমিত্রা দেবী হবেন জয়গড়ের মহারানী। জয়গড় আর প্রতাপপুরের? ঠিক। কিন্তু এক সপ্তাহ ধরে আমরা যদি এখানে নির্বাক আর নিশ্চল হয়ে বসে থাকি তাহলে ভারত জুড়ে কি কোলাহল উঠবে আপনি কি সেটা ধারণা করতে পারছেন না? প্রতাপপুরের মহারানী অজ্ঞাতকুলশীল নন। আজকে যে তার অন্তর্ধানে চারিদিকে হইচই পড়ে যাবে। সেসব কিছুই হবে না। আমার দূত এতক্ষণে প্রতাপপুরে গিয়ে পৌঁছেছে। সেখানকার সবাই জেনেছে মহারানী সুমিত্রা দেবীর শরীর হঠাৎ কিছু অসুস্থ হয়ে পড়েছে বলে সপ্তাহখানেকের জন্য তিনি সদল বলে জয়গড়ের আতিথ্য স্বীকার করেছেন। মন্ত্রীমশাই, আপনার ভাববার কোনো কারণ নেই। ধরনী হচ্ছে বীরভোগ্যা, আমরা হচ্ছি ক্ষত্রিয় বংশধর। ক্ষত্রিয়রা আগে চিরকালই বাহুবলে নারীকে অধিকার করত। সেই প্রথা আমি আবার ফিরিয়ে আনতে চাই। সুমিত্রা দেবীকে আমার গলায় মাল্য দিতে আমি বাধ্য করব। রাজা তাহলে তার রানীটিকে চেনেন না। তারপর যখন সবাই ভিতরের কথা জানতে পারবে তখন? দুই আঙুলের মাঝখানে সিগারেটটি ধরে অত্যন্ত মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করতে করতে চন্দ্রসিংহ বললেন, তখন কিছুই হবে না, কারণ আমাদের বিবাহ হবে হিন্দু আইন অনুসারে। এই বিবাহ বন্ধন থেকে মুক্ত হবার আর কোনো উপায় নেই। তখন হয়তো মানব রক্ষার জন্য আপনারা মৌনব্রত অবলম্বন করতে বাধ্য হবেন। সুমিত্রা দেবী হয়তো রাগ করে কিছুকাল আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইবেন না। তারপর সময় সবই সয়ে যায়। আর যে কোনো বুদ্ধিমান পুরুষই জানে নারীর মানভঙ্গ করা দুর্যোধনের উরুভঙ্গের মতো গুরুতর ব্যাপার নয়। আমি তার সহজ পদ্ধতি জানি মন্ত্রী, জানি। আর এক সপ্তাহের ভিতরে আমাদের মহারানীকে যদি আপনি বাধ্য করতে না পারেন? তাহলে আমি আপনাদের সবাইকে মুক্তি দেব, কিন্তু এক শর্তে। শর্তটা শুনে রাখা ভালো। আপনাদের প্রতিজ্ঞা করতে হবে এখান থেকে বিদায় নিয়ে কেউ আসল কথা প্রকাশ করতে পারবেন না। পরে যদি আমরা প্রতিজ্ঞা রক্ষা না করি? নিজেদেরই অনিষ্ট করবেন। পৃথিবী জানবে যে প্রতাপপুরে যুবতী আর কুমারী মহারানী রাজঘরে নির্জন শৈলপ্রাসাদে যুবক রাজার শয়নগৃহে 7 দিন 7 রাত্রি যাপন করে এসেছেন। ত্রেতা যুগের সতী সীতাও লোকের কানাঘুষাকে নীরব করতে পারেননি। মন্ত্রী, মানুষের চরিত্র আজও বদলায়নি জানবেন। তার উপরে ত্রেতা যুগে বিষাক্ত সংবাদপত্র ছিল না। আপনারা প্রতিজ্ঞা রক্ষা না করলে ভারতের সমস্ত সংবাদপত্রে প্রতাপপুরের মহারানীকে নিয়ে
যাতে দীর্ঘকাল ধরে নানা কৌতুককর টিকা টিপ্পনী প্রকাশিত হয় সে ব্যবস্থা আমি করব। তার ফল কি হবে অনুমান করতে পারছেন? আপনারও অবস্থা বিশেষ আশাপ্রদ হবে বলে বোধ হচ্ছে না। আমার অবস্থা কি হবে? আমার ইংরেজ সরকারের বিধানে বড়জোর আমি রাজ্যচ্যুত হব। এই ক্ষুদ্র জয়গড় থেকে যদি বঞ্চিত হই, আমার কোনো দুঃখই নেই। প্রতাপপুরকে হস্তগত করে হয় আমি শ্রেষ্ঠ হব, নয় এই তুচ্ছ জয়গড় ত্যাগ করে যেখানে খুশি চলে যাব। বুঝেছেন? হয় শ্রেষ্ঠ হব, নয় লুপ্ত হব। পাশারে শেষ চালে আমি আমার সর্বস্ব পণ করলুম। কিন্তু মন্ত্রী, আমার বিশ্বাস আপনারা প্রতিজ্ঞা রক্ষা করবেন। মনে রাখবেন, 1 সপ্তাহ আপনারা আমার আদরের অতিথি, কিন্তু এখান থেকে বেরুবার বা মহারানীর সঙ্গে দেখা করবার চেষ্টা করবেন না। আমার প্রহরীরা সতর্ক আর বিশ্বস্ত। চন্দ্রসিংহ দ্রুত পদে প্রস্থান করলেন। সুরজমল হাঁ হাঁ করে হেসে উঠলেন। মন্ত্রী খাপ্পা হয়ে বললেন, হাসছো বড় যে, এই কি হাসির সময়? ওরে বাবা, হাসবো না মন্ত্রী মশাই? রাজা সাহেব যে চমৎকার উপন্যাসের প্লট ফেঁদেছেন, তাতে তো অশ্রুর 1 ফোঁটা চিহ্ন মাত্রও নেই। আমি বলছি মন্ত্রী মশাই, এ উপন্যাস হবে মিলনান্ত। আমাদের মহারানী যদি বুদ্ধিমতী হন, অন্তত লোকলজ্জার ভয়েও রাজাকে স্বামী বলে মানতে বাধ্য হবেন। তুমি একটি সুবৃহৎ গরু। আমাদের পাগলি রানীকে তুমিও চেনো না। আরে লোকলজ্জা তার কাছে তুচ্ছ। একখানা চেয়ারের উপরে সুমিত্রা চুপ করে বসেছিলেন। তার চোখ গেল দেওয়ালের দিকে। সেখানে 2 দেওয়ালের সংযোগস্থলে রয়েছে একটি মাকড়সার জাল। এমন সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে মাকড়সা জাল বুনেছে সকলের অগোচরে। ঘরের ভেতরে প্রবেশ করলেন চন্দ্রসিংহ। সুমিত্রা তাকে দেখে উঠে দাঁড়ালেন না। চেয়ারের উপরে কেবল একটু ফিরে বসলেন। চন্দ্রসিংহের মুখ গম্ভীর। বোধহয় কালকের রাতের অপমানের কথা এখনো তিনি ভুলতে পারেন। কিন্তু চন্দ্রসিংহ হচ্ছেন নিপুণ অভিনেতা। এই গাম্ভীর্য কি সত্যিকার? ভাবতে ভাবতে সুমিত্রা আবার চোখ তুলে তাকালেন দেওয়ালের দিকে। মাকড়সার জাল বোনা তখনও সমাপ্ত হয়নি। তখনও সে ব্যস্তভাবে এধার ওধার আনাগোনা করে জাল বুনছে আর জাল বুনছেই। গাম্ভীর্যের মুখোশ ত্যাগ করে চন্দ্রসিংহের ব্যঙ্গ ভরা কণ্ঠস্বর জাগল। মহারানী, এই জ্যান্ত মানুষটার চেয়ে ওই জড় দেওয়ালটা কি এতই বেশি চিত্তাকর্ষক? রাজা, আমি এই মাকড়সার জালটা দেখেছিলাম। ওটা কি চিত্তাকর্ষক নয়? এ ঘরে মাকড়সার জাল? মুখ ফিরিয়ে দেখেই তিনি ক্রুদ্ধ হয়ে ভৃত্যকে ডাকবার উপক্রম করলেন। সুমিত্রা বললেন, স্থির হন রাজা, রাগ করে চাকর ডাকবার দরকার নেই। নিশ্চয়ই দরকার আছে। এই ঘরে মাকড়সার জাল? আশ্চর্য হচ্ছেন কেন? এই ঘরেই কি মানুষ অন্যাভর চেয়ে বড় জাল পাতেনি? মহারানীর লক্ষ্য আমার জ্যান্ত মানুষের দিকে ফিরে এসেছে দেখে ধন্য হলুম। কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর পেলুম না। অনেকে উত্তর কি হবে জেনেও প্রশ্ন করে। এরকম প্রশ্নের উত্তর দেওয়া বাহুল্য মনে করি। উত্তর দেওয়া নিরাপদ নয়। জানি রাজা, জানি। আর এও জানি যে দেওয়ালেরও ওই মাকড়সাকে দেখলেই চেনা যায়। কিন্তু মানুষ মাকড়সা হচ্ছে বহুরূপী। তার পাল্লায় না পড়লে তাকে চেনা যায় না। তাহলে আজ আমি এখানে কেন? আমার লাভের জন্যে? আমাকে যতটা কপট ভাবছেন আমি ততটা নই। আমি অত্যন্ত সরলভাবে বলছি, আপনার রূপে আমার মন একটুও টলেনি। অবশ্য এ কথা শুনলে আপনি হয়তো খুশি হবেন না। না রাজা, আমি খুব খুশি হয়েছি। কারণ এটা এখন স্পষ্ট বোঝা গেল, লাভের লোভেই আপনি আমাকে চুরি করেছেন। খবরের কাগজে পড়েছি আমেরিকায় হামেশাই মানুষ চুরি র্যানসাম বা নিষ্ক্রিয় আদায়ের জন্য।
বেশ, প্রতাপপুরের বাৎসরিক রাজস্বের পরিমাণ হচ্ছে 1 কোটি টাকা। তাদের মহারানীর মুক্তির জন্য প্রতাপপুরের প্রজাদের কত টাকা দিতে হবে? চন্দ্রসিংহের মুখ স্থির, কিন্তু তার মনের উত্তাপ ফুটল 2 চোখে। আধ মিনিট তিনি স্তব্ধ হয়ে রইলেন। সামনের টেবিলের ওপর থেকে একখানা ছবির বই তুলে নিয়ে সুমিত্রা যেন অন্য মনস্কের মতো তার পাতা উল্টাতে লাগলেন। কিন্তু তার মধ্যেই তার চোখ। 2-3 বার চুরি করে দেখে নিলে চন্দ্রসিংহের মনের ওপরে কথাগুলো কতখানি কাজ করেছে। অবশেষে চন্দ্রসিংহ বললেন, মহারানী, আপনাকে নিষ্ক্রয়ের টাকা দিতে হবে না। দিতে হবে না? ভাবছেন আমি নিজেকে খুব সস্তা মনে করব? মোটেও নয়। ধরুন যদি বলি আমার দেহের মূল্যস্বরূপ আমি 25 লাখ টাকা দিতে রাজি। মহারানী, আমি ডাকাতও নই, চোর নই, ভিখারিও নই। আমি চাই খালি প্রতাপপুরের দর্পচূর্ণ আর জয়গড়কে উন্নত করতে। আপনাকে লাভ করলেই আমার সেই উদ্দেশ্য সিদ্ধ হবে। আমার আর কোনো শর্ত নেই। আপনি যদি মনে করে থাকেন যে আমাকে বন্দি করলে আমাকে লাভ করবেন, তাহলে সে আশায় জলাঞ্জলি দিন। তবে কি উপায় আপনাকে লাভ করতে পারবো সেটা আপনি নিজে বলে দিলেই আমার কর্তব্য অনেকটা সহজ হয়ে আসে। বিধাতার বিধান হচ্ছে জয়গড় কোনোদিনই আমাকে লাভ করতে পারবে না। কিন্তু আমি আপনাকে লাভ করবই। অসম্ভব। তার আগে আমি আত্মহত্যা করব। মহারানী, আত্মহত্যার দ্বারা বিপদ থেকে মুক্তি লাভ করার প্রথাটা হচ্ছে অত্যন্ত সেকেলে। আপনার মতো আধুনিক মহিলা যে এতটা পুরাতন প্রথা অবলম্বন করবেন আমার তা বিশ্বাস হয় না। তার মানে আপনি বোধহয় ভাবছেন আত্মহত্যা করবার সাহস আমার নেই? না, তা ভাবছি না। কারণ বিপদে পড়ে যারা আত্মহত্যা করে ভীরু মনে করি আমি তাদেরই। আসল সাহসী বলি তাদেরই। গুরুতর দুর্ভাগ্যের মধ্যেও আত্মহত্যা না করার মতো সাহস থেকে যারা বঞ্চিত নয়। সুমিত্রা জবাব না দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নীরব হয়ে রইলেন। চন্দ্রসিংহ বললেন, মহারানী, আশা করি আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, আপনি এখন চিন্তা করুন, আবার আমি আপনার সঙ্গে দেখা করব। পদশব্দ ঘরের বাইরে চলে গেল। সুমিত্রা মুখ তুলে দেখলেন মাকড়সার জালের কাছে উড়ে বেড়াচ্ছে একটা মাছি। তিনি তাড়াতাড়ি উঠে গিয়ে বস্ত্রাঞ্চল সঞ্চালন করে তাড়িয়ে দিলেন মাছিটাকে। মনে মনে ভাবলেন, মাকড়সার কবল থেকে মাছিকে আমি তো উদ্ধার করলুম, কিন্তু মাকড়সার কবল থেকে আমাকে উদ্ধার করে কে? কারুকার্য করা ছোট্ট একটা দামি ঘড়ি টুংটুং করে 10 বার বাজল। স্নানের সময় উপস্থিত দেখে সুমিত্রা ধীরে ধীরে বাথরুমে গিয়ে ঢুকলেন। প্রথমেই তার নজর পড়ল স্নানাগারের 2 উঁচু উঁচু গবাক্ষের দিকে। তার কোনোটাতেই গড়াত নেই। গবাক্ষের নিচে পর্যন্ত তার মাথা পৌঁছায় না। তিনি আবার বসবার ঘরে ফিরে এসে একখানা উঁচু চেয়ার টানতে টানতে স্নানাগারের দিকে নিয়ে চললেন। চেয়ারখানা গবাক্ষের নিম্ন দেশে রেখে তার উপরে উঠে দাঁড়ালেন। বাইরের দৃশ্যটা তার চোখের সামনে ভেসে উঠল ছবির মতো। পাহাড়ের একটা উপত্যকা ঢালু হয়ে নেমে গিয়েছে নিচের দিকে। শ্যামল উপত্যকা বড় বড় গাছের মর্মর সঙ্গীতে পরিপূর্ণ। আরো দূরে রয়েছে থরে থরে 4টে পাহাড়ের শিখর। তাদের পরে কি আছে দেখা যায় না। কোথাও জনপ্রাণীর দেখা নেই, মানুষের সাড়া শব্দও নেই। এ যেন বিজনতার স্বদেশ। সুমিত্রা বুঝলেন তিনি যেখানে আছেন সেটা হচ্ছে শৈল প্রাসাদের একটা প্রান্ত। বোধহয় এদিকটা পর্বতের দ্বারা সুরক্ষিত বলে এখানে কোনো প্রাচীর নেই। দেখে তার আনন্দই হলো বটে, কিন্তু ক্ষণিকের জন্যে। কারণ পর মুহূর্তেই গবাক্ষ পথে মুখ বাড়িয়েই সুমিত্রার মাথা যেন ঘুরে গেল। প্রায় 50-60 ফুট নিচে রয়েছে পাহাড়ের কঠিন পৃষ্ঠদেশ। এখান থেকে নিচে নামবার কোনো উপায় নেই। এখান থেকে লম্ফ ত্যাগ করলে মৃত্যু অনিবার্য। হতাশভাবে চেয়ার ছেড়ে নেমে পড়বেন। এমন সময় হঠাৎ তার দৃষ্টি উঠল চমকে। উপত্যকার একটা গাছের গুড়িতে ঠেস দিয়ে গাছের ওপরে 2 পা ছড়িয়ে বসে আছে এক নিস্পন্দ মনুষ্য মূর্তি। তার এলোমেলো ও সাধারণ কাপড় চোপড় দেখেই বোঝা গেল সে এই শৈল প্রাসাদের বাসিন্দা নয়।
তার মুখ দেখা যাচ্ছিল না, কারণ সে হেঁট মুখে তাকিয়েছিল মাটির দিকে। কিন্তু সে কে তা জানবার দরকার নেই। সে যে প্রাসাদের বাসিন্দা নয়, সুমিত্রার পক্ষে এতটুকুই যথেষ্ট। সুমিত্রার ইচ্ছে হলো তার দৃষ্টি আকর্ষণ করেন, কিন্তু কি উপায়ে? চেঁচিয়ে ডাকা নিরাপদ নয়। প্রাসাদের লোক শুনতে পাবে, চারিদিকে সতর্ক প্রহরী। ওর দৃষ্টি আকর্ষণ করেও যে বিশেষ কোনো উপকার হবে, সুমিত্রার সে আশাও ছিল না। এই জয়গড়ে তার কোনো বন্ধু থাকার সম্ভাবনা নেই, এ হচ্ছে তার শত্রুর রাজ্য। কিন্তু তবু একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? জলে ডুবলে লোকে যে খড়কুটোও ধরবার চেষ্টা করে। সুমিত্রা চেয়ার থেকে নেমে পড়ে আবার বসবার ঘরে গেলেন। সেখানে এখানে ওখানে ছোট বড় খান কয়েক বাঁধানো বই পড়েছিল। একখানা বই তুলে নিয়ে ফের তিনি যথাস্থানে এসে দাঁড়ালেন। তারপর লক্ষ্য স্থির করে বইখানা ছুড়লেন সেই স্থির মূর্তির দিকে। বইখানা পড়ল গিয়ে তার পায়ের তলায়। লোকটা চমকে উঠে মুখ তুলে চারিদিকে তাকাতে লাগল। তারপর গবাক্ষের ফাঁকে সুমিত্রাকে দেখেই সে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠল। তার মুখে চোখে বিস্ময়ের আভাস। শীর্ণ দীর্ঘ মূর্তি সুমিত্রার নিজের ঠোঁটের উপরে আঙুল রেখে লোকটাকে সাবধান করে দিলেন। মূর্তি পায়ে পায়ে আরো কাছে এগিয়ে এলো। সুমিত্রা তার মুখের দিকে তাকিয়েই তাকে চিনতে পারলেন। রাজনগরে যাবার পথে একবার, এই শৈল প্রাসাদে আসবার পথে আর একবার ওই মুখখানাকেই তিনি যে কাল রাতে দেখেছিলেন ভয়াবহ দুঃস্বপ্নের মতো, এ মুখ তিনি ভোলেননি। কোনো সন্দেহ নেই সেই মূর্তিই বটে। যদিও দিনের আলো তার ভীষণতাকে বিলুপ্ত করে দিয়েছে। কে এই ব্যক্তি? নিশীত রাতে দুরারহ গিরিপথে অন্ধকারে ঝোপে ঝাপে বিজন উপত্যকায় ছায়ামূর্তির মতো কে ভেসে ভেসে বেড়ায়? এ কি উদাসী, এ কি পাগল? সুমিত্রার মনের ভেতরে জাগতে লাগলো এমনই সব প্রশ্ন। কিন্তু চন্দ্রসিংহ একেবারেই অসহনীয়। যেমন করে হোক তার এই সোনার খাঁচার বাইরে যেতেই হবে, হয় মুক্তি নয় মৃত্যু। সুমিত্রার যুক্তি হচ্ছে এই। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটাকে লক্ষ্য করতে লাগলেন। সেও স্থির দৃষ্টিতে সুমিত্রার মুখের পানে তাকিয়ে রইল। কেন তিনি জানেন না, কিন্তু সুমিত্রার মনে হলো গাছের পাখির পানে ক্ষুধার্ত সাপ হয়তো এইভাবেই তাকিয়ে থাকে। তারপর সুমিত্রা মনে মনে হেসে ভাবলেন, এমন সন্দেহের মানে হয় না। যাকে জীবনে আগে কখনো দেখেনি, তার সঙ্গে কোনো আলাপ পরিচয় নেই, সে আমার অনিষ্ট চিন্তা করবে কেন? তিনি সমস্ত দুর্ভাবনা মন থেকে মুছে ফেলে হাত নেড়ে লোকটাকে সেইখানে অপেক্ষা করতে বললেন। তারপর চেয়ার থেকে নেমে পড়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন। টেবিলের ওপরে লেখার সরঞ্জাম ছিল। উত্তেজনায় কাঁপতে কাঁপতে সুমিত্রা এই চিঠিখানা লিখলেন। মহাশয়, আপনি কে তা জানি না, কিন্তু আপনি কি একটি অসহায়া নারীকে সাহায্য করতে পারবেন? আমি এখানে বন্দিনী। আপনি কি আমার মুক্তির উপায় করে দিতে পারবেন? যদি পারেন, যে কোনো পুরস্কার দিতে আমি নারাজ হব না। হ্যাঁ, যে কোনো পুরস্কার। বিস্মিত হবেন না বা অবিশ্বাস করবেন না। এখান থেকে বাইরে বেরুলে আমি আপনাকে লক্ষপতি করে দিতে পারি। আমার প্রস্তাবে যদি সম্মত হন তাহলে আসছে কাল সন্ধ্যার পর, অর্থাৎ 7টা থেকে 8টার ভিতরে একটি দড়ি সিঁড়ি নিয়ে ঠিক এই জানালার তলায় অপেক্ষা করতে পারবেন। তারপর আমি সেটা তুলে নেবার ব্যবস্থা করব। আর এক প্রার্থনা, জয়গড়ের চাষার মেয়েরা যেরকম পোশাক পরে, আমি তেমনই একটি পোশাকও চাই। সুমিত্রা চিঠিখানি খামের ভেতরে পুড়ে তার সঙ্গে ছোট্ট একটি কাগজ চাপাও রেখে দিলেন ভার বাড়াবার জন্য। তারপর আবার ভাবতে লাগলেন, ও লোকটা জয়গড়ের প্রজা হওয়াই সম্ভব। ও যদি এই চিঠিখানা চন্দ্রসিংহের হাতে দেয়, তাহলে কি বার হবে? আমার অবস্থা এর চেয়ে বেশি খারাপ হওয়া অসম্ভব। আমাকে বন্দি করবার অধিকার চন্দ্রসিংহের নেই, কিন্তু এই বন্দিশালা থেকে মুক্তি লাভের চেষ্টা করবার অধিকার নিশ্চয়ই আমার আছে। আচ্ছা, চিঠিতে আর একটা অনুরোধ করলে কেমন হয়? ও লোকটা যদি চিঠিখানা নিয়ে সুন্দর সিংহের কাছে যায়, তাহলে আমাকে উদ্ধার করবার জন্য নিশ্চয়ই
ক্রুদ্ধ সিংহের মতন এখানে ছুটে আসবেন? তারপর যে দৃশ্যের অবতারণা হবে তার মধ্যে যে রোমাঞ্চের দেখা পাওয়া যাবে বিস্ময়কর রূপে, সে বিষয়ে সন্দেহ নেই কিছুমাত্র। কিন্তু এখান থেকে রাজনগর যে অনেক দূর। নির্দয় বাস্তবের কবলে পড়েছি। রোমাঞ্চের জন্য অপেক্ষা করবার সময় কোথায়? সুন্দর সিংহ, সুন্দর সিংহ, সুন্দর সিংহ, তোমার প্রত্যেক চাহনি, তোমার প্রত্যেক কথা, তোমার প্রত্যেক ভঙ্গি গানের মতো বাজছে আমার স্মৃতির গ্রামোফোনে। তুমি যদি খবর পেয়ে আজ আমাকে উদ্ধার করতে আসতে পারতে, তাহলে যে আমার কি আনন্দই হতো। সৌভাগ্যের যথার্থ মূল্য আমরা তখনই দিতে পারি চরম দুর্ভাগ্যের মধ্যে, যখন তাকে লাভ করা যায়। কিন্তু সময় নেই, সময় নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে সুমিত্রা উঠে আবার স্নানের ঘরে ঢুকে গবাক্ষের কাছে গিয়ে দাঁড়ালেন। সেই শীর্ণ দীর্ঘ মূর্তি পাথরের পুতুলের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কাগজ চাপা শুদ্ধ খামখানা তার কাছে গিয়ে পড়বা মাত্র পাথরের পুতুল জ্যান্ত হয়ে উঠল। খাম ছিঁড়ে চিঠি বার করে সে পড়তে লাগলো। একবার মুখ তুলে সুমিত্রার দিকে তাকিয়ে যেন একটু হাসবার চেষ্টা করলে। সুমিত্রা মনে মনে বললেন, হাসবার চেষ্টা করো না, ও মুখে হাসি মানায় না, বরং ভাববার চেষ্টা করো। লোকটা কিছু ভাবলে কিনা বোঝা গেল না, কিন্তু তখনই সে জামার ভিতরে হাত চালিয়ে বার করলে একখানা পকেট বুক। তুমিও আমাকে কোনো চিঠি দেবে নাকি? লোকটা কাগজ চাপার উপরে কাগজখানা জড়িয়ে গবাক্ষ লক্ষ্য করে ছুড়লেন, কিন্তু কাগজখানা এত উঁচুতে উঠল না। সুমিত্রাকে আবার পাশের ঘরে যেতে হল। খানিক খোঁজাখুঁজির পর একটা লাল ফিতের বান্ডিল আবিষ্কার করে আবার তিনি ফিরে এলেন যথাস্থানে। বান্ডিলের ফিতে নিচের দিকে ঝুলিয়ে চিঠিখানা তিনি টেনে তুললেন। চিঠিতে লেখা ছিল, কি লেখা ছিল সেই চিঠিতে? আর এই অজ্ঞাত ব্যক্তিই বা কে? আর রানীজি কি পারবেন রাজা চন্দ্র সিংহের হাত থেকে রেহাই পেতে? জানতে হলে শুনতে হবে গল্পের পরবর্তী পর্ব, যা আসছে কাল ঠিক রাত 9টায়। তাহলে অবশ্যই শুনতে ভুলবেন না। কিন্তু আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে দেবেন। তাতে কালকে আমরা যখনই ভিডিওটির পরবর্তী পর্ব আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধু মহলে অবশ্যই শেয়ার করবেন, এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে দেবেন। আজকের গল্পে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। শব্দ সংযোজন আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিওস। তবে আজকের জন্য এটুকুই, ফিরছি এই গল্পের পরবর্তী তথা অন্তিম পর্ব নিয়ে কাল ঠিক রাত 9টায়। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।